আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। অবশ্য আমি ব্যাপারটা আন্দাজ করতে পারছিলাম। এমন সময় ম্যাডাম ফোনে কল আসলো। কল করেছে ম্যাডাম ভাই। কেমন আছিস? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আর থাকতে দিলি কোথায়? যেভাবে অফিস চালাচ্ছ তাতে বোঝা যায় অফিস নিলামে যাবে। ম্যানেজার বারবার আমাকে ফোন করছে, অফিস জয়েন করো তাড়াতাড়ি। ম্যাডাম কল কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে, এখনই বাসে যেতে হবে, তাড়াতাড়ি করে রেডি হও। আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে। তোমার এখানে এসে অফিস যে আছে ভুলে গেছি, এখনই যেতে হবে, না হলে কোম্পানি বড় ধরনের ক্ষতি হতে পারে। খেয়াল করছিস অফিস কয়জন কর্মচারী কমে গেল? আমি, তুই এবং মিনহা, আকাশ। আমি ব্যাগ গুছিয়ে গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। ম্যাডামও আমার পাশে এসে বসলো। মিনহা আর আকাশ পেছনের সিটে বসলো। আমি গাড়ি চালাচ্ছিলাম আর লুকিং গ্লাসে খেয়াল করলাম মিনহা আকাশের দিকে তাকিয়ে আছে আর আকাশ মুখ কালো করে বাইরে তাকিয়ে আছে। তাদের এমন দেখে আমার হাসি পাচ্ছে। ছেলেদের মন বলে কথা সহজে ভাঙে না, আর ভেঙে গেলে সহজে জোড়া লাগে না। ভালোবাসা শব্দটা আসলেই অদ্ভুত। যাকে ভালোবাসি তার শত অবহেলা আর কষ্ট দেওয়ার পর মানুষটাকে ভোলা যায় না। মন চায় ওই মানুষটার জীবন জুড়ে আঁকড়ে ধরে বেঁচে থাকি। হাজারো স্বপ্ন দেখে প্রিয় মানুষটার মাঝে, যে স্বপ্নতেই বেঁচে থাকার আশা বাঁধে হাজারো প্রেমিক প্রেমিকা। গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। অনেকটা পথ যাওয়ার পর ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে। কি হলো, শরীর খারাপ করছে নাকি? আরে পেটে ক্ষুধা লেগেছে অনেক। আপনি খাওয়া বাদে বুঝেন কি? কাঁধ থেকে মাথা তুলে। কি? আমি খাওয়া বাদে কিছু বুঝি না? আমি গাড়ি চালাচ্ছি নিজের মতো, আর ম্যাডাম রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আবারও কাঁধে মাথা রাখল। অনেকটা সময় পর বাসায় পৌঁছালাম। গাড়ি থামিয়ে দেখলাম পেছনে মিনহা আকাশ ঘুমিয়ে আছে আর ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি আলতোভাবে ম্যাডামকে সিটের সাথে রেখে মিনহা আর আকাশকে ঘুম থেকে তুললাম। তারা দুজন রাস্তায় রিকশায় দাঁড় করালো। মিনহাকে উঠতে দেখে আকাশ দাঁড়িয়ে গেল। আমি, কি রে দাঁড়ালি কেন? দুজনে একসাথে বাসায় চলে যা, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। এই মেয়ের সাথে আমি যাব না মামা, আপনি চলে যান তো, আমি আরেকটা রিক্সা করে যাব। মিনহা রিকশা থেকে নেমে রাগী দৃষ্টিতে তাকিয়ে, তুমি আমার সাথে যাবে কিনা বলো, না হলে এখন এই লোকজনটাকে বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আকাশ আমার দিকে তাকিয়ে রিকশায় বসে পড়ল। মিনহা তার পাশে গিয়ে বসল। আকাশ রিকশার সাথে চেপে বসে আছে, মিনহা থেকে দূরত্ব রেখে। তুমি আমার থেকে দূরে সরে কেন? মিনহা আকাশের সাথে পুরো শরীর নিয়ে চেপে বসল। আরে কি করছেন, ফেলে দেবেন নাকি? সরে বসেন, আমি ঠিক করে বসছি। আমি গাড়িতে গিয়ে দেখলাম ম্যাডাম ঘুমিয়ে আছে। ঘুম তুলবো নাকি তুলবো না ভেবে কনফিউজড আছি। অতঃপর এত কিছু না ভেবে কোলে করে রুমে নিয়ে আসলাম। তাকে শোয়াই দিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম। পেটে অনেক ক্ষুধা, সকালে কিছু খাবার খাইছি। রান্না করার জন্য রান্নাঘরে গেলাম। ফ্রিজে মুরগির মাংস আর দুধ ছিল। ভাবলাম ঝাল করে মুরগির মাংস রান্না করা যাক, আর দুধটাকে গরম করলেই চলবে। অনেকটা সময় নিয়ে রান্না শেষ করে ম্যাডামের রুমে গেলাম। দেখলাম ঘুমোচ্ছে। কাছে গিয়ে ডেকে তুললাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসেন, খাবার খাবো, অনেক ক্ষুধা আমার। ম্যাডাম উঠে গিয়ে ফ্রেশ হতে গেল। আমি খাবার আনতে গেলাম। দুজন মানুষ খাবো, ডাইনিং টেবিলে খাওয়ার দরকার নাই। আমি ম্যাডামের রুমে এসে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ম্যাডাম আমার কাছে এসে বসলো। আমি তাকে প্লেটে ভাত আর মাংস তুলে দিয়ে নিজে খেতে লাগলাম। খাওয়া শেষ করে ম্যাডামকে গ্লাসের দুধ দিলাম খেতে। মাথা নাড়িয়ে না করলো খাবে না। আরে খেয়ে নিন, এমনিতেই শুকিয়ে গেছেন। এরপর ম্যাডাম কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে দুধটা খেয়ে নিল। আমি সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গেলাম। সারাদিন ড্রাইভিং করাতে অনেক ঘুম পাচ্ছিল, তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর মুখের সুরসুরিতে ঘুম ভেঙে গেল। দেখলাম ম্যাডাম তার মাথার চুল দিয়ে আমার মুখে নাড়াচ্ছে। মনে মনে রাগ হচ্ছিল,
হালকা ধাক্কা দিয়ে চিত হয়ে আবার ঘুমাচ্ছিলাম। ম্যাডাম আমার পিঠের উপর শুয়ে পড়ল। আমি উঠে গিয়ে ধমক দিয়ে, কি শুরু করে দিলেন? শান্তিতে ঘুমাতেও দিবেন না নাকি? ম্যাডাম বাচ্চা কণ্ঠে কেঁদে কেঁদে, আমার তো ঘুম আসছে না, আমি কি করব? আমি, ওই চুপ, এখানে ভ্যাবে না করে নিজের রুমে যান। ম্যাডাম চুলগুলো সামনে থেকে দ্রুত সরিয়ে, যাব না আমি। আমি রাগী কণ্ঠ, সারাদিন গাড়িতে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছেন, এখন আমাকে ঘুমাতে দিন। এমনিতেই আমার অনেক ঘুম পাচ্ছে। হাত ধরে টেনে তাকে বার করার বারবার চেষ্টা করছিলাম। ম্যাডাম একটা বালিশ নিয়ে ওড়াধুরা আমাকে বাড়ি মারতে থাকে, আমিও বালিশ নিয়ে মারতে থাকি। কঠিন ফাইট চলছিল। অবশেষে আমি তাকে কোলে তুলে নিয়ে রুম থেকে যেই বার করতে যাব, আমার কাঁধে কামড় বসিয়ে দিল। আমি সাথে সাথে নামিয়ে দিলাম। ওই, এটা কি করলে? ভালো করছি, বলছি না আমি এখান থেকে যাব না। আমি রাগ করে একটা বালিশ আর চাদর নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে বিছানা করে শুতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ম্যাডাম বাচ্চা মেয়ের মতো আমার বুকে ঘুমিয়ে আছে। ভালো লাগছিল অনেক। যখন নিজের প্রিয় মানুষটা নিজের বুকে দেখবেন তখন আপনার মনে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি। কপালে একটা চুমু দিয়ে যেই উঠতে যাব, ম্যাডাম চেপে ধরল আমাকে। ম্যাডাম, অফিসে যেতে হবে আর এই রকম ঢং কোথায় থেকে শিখেছেন? না ঘুমিয়েও ঘুমানোর ভান করেন। ম্যাডাম হাসি দিয়ে, এরকম ঢং না করলে চুমুটা কি পেতাম? আর একটা দাও না। আমি তাকে ছাড়িয়ে চা করতে রান্নাঘরে চলে গেলাম। চা তৈরি করে ম্যাডামকে দিয়ে নিজেও খেয়ে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে অফিস যাওয়ার জন্য ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। ম্যাডাম এসে আমার পাশে বসলো। আমি গাড়ি চালিয়ে অফিসে চলে আসলাম। দুজনে একসাথে অফিসে প্রবেশ করলাম। আমি নিজের ডেস্কে গিয়ে বসে ফাইলের কাজ করছিলাম। এমন সময় মোবাইলের কল আসলো। দেখলাম ম্যাডাম ভাই কল করছে। রিসিভ করেই, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? ভালো ভাইয়া। তোমাকে যেই কারণে ফোন করেছি, 2 দিন পর কারিমার জন্মদিন। আমি কাল বাসায় আসবো, আর জন্মদিনের সকল আয়োজন তোমাকেই করতে হবে। ওকে, আমি আয়োজন করব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কল কেটে দিয়ে কাজ করতে থাকলাম। দুপুরে রান্না করতে বাসায় চলে আসলাম। রান্না করে ম্যাডামের জন্য অফিসে নিয়ে আসলাম। তারপর ম্যাডাম কেবিনে বসে একসাথে খাবার খেলাম। বাড়িটা সুন্দরভাবে সাজানোর জন্য বাসায় চলে আসলাম। বাড়ি লাইটিং এবং ডেকোরেট করার জন্য কর্মচারী আনলাম। তারা এসে বাড়ি সাজাতে থাকলো। আমি বিকালে ম্যাডামকে বাসায় আনার জন্য অফিসে গেলাম। ম্যাডাম কেবিনে গিয়ে দেখলাম ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করছে। কাছে গিয়ে, এই যে মিস, বাসায় যাবেন না? তুই হঠাৎ করে আমাকে না বলে অফিস থেকে কোথায় গেছিস? আগে বাসায় চলেন, তাহলেই সব বুঝে যাবেন। এরপর ম্যাডামকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ম্যাডাম অবাক হলো। কিরে, হঠাৎ করে বাড়ি এভাবে সাজানো হচ্ছে কেন? আপনার জন্মদিন উপলক্ষে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রুমে চলে গেল। ম্যাডাম জন্মদিন উপলক্ষে সবাইকে ইনভাইট করা হলো। রাত 12টায় সবাই ম্যাডামকে উইশ করলো। আঙ্কেলের বন্ধু রাজীব চৌধুরীও উপস্থিত ছিল। সবাই ম্যাডামকে গিফট দিল। কেক কেটে ম্যাডাম তার ভাইকে খাওয়ালো, রাজীব চৌধুরীকেও খাওয়ালো, প্লাস তার বান্ধবীদেরকেও। অথচ আমি তার পাশেই ছিলাম, আমাকে খাওয়ালো না। মনে মনে অনেক রাগ হলো। গিফট তার হাতে দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মনটা চাচ্ছে ম্যাডাম ধরে উড়াধুরা মাইট দেই। সকল আয়োজন করলাম আমি, আর আমাকে কেক খাওয়ালো না। রাত 2টোর দিকে সবাই নাচানাচি বন্ধ করে যার যার বাসায় চলে গেল। ম্যাডামও তার নিজের রুমে এসে আমার গিফট দেওয়ার প্যাকেট খুলতে থাকে। খুলে দেখলো শাড়ি, হালকা আকাশি রঙের শাড়ি। ম্যাডাম শাড়িটা হাতে নিয়ে দেখতে থাকলো। ওয়াও, এত সুন্দর শাড়ি! এরকম কাপড় আমি আজ পর্যন্ত কোনো মার্কেটে দেখিনি। আমার জান পাখিটা কোথায় পেলো এমন কাপড়? পাগলটা মনে হয় রাগ করে আছে আমার প্রতি। ম্যাডাম দেখলো একটা চিরকুটের সাথে এক জোড়া কানের দুলও আছে। চিরকুট খুলে পড়তে থাকলো। এত সুন্দর নতুন জীবনের আশায় আনন্দ ভরে উঠুক আপনার আগামী দিনগুলো। ভালোবাসার অন্তর ছোঁয়াতে ফুটে উঠুক তোমার জীবন। কৃষ্ণচূড়া ফুলের মতন সবার নয়ন জুড়ে থাকো, হৃদয় জুড়ে। আর ভালোবেসে থাকো শুধু আমার জীবন জুড়ে। পড়া শেষ করে চিরকুটে একটা চুমু দিল। আমি শুয়ে শুয়ে মোবাইল চাপছিলাম। কিছুক্ষণ পর ম্যাডামকে আমার রুমে আসতে দেখে আমি অবাক আর মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। ম্যাডাম কাছে এসে, এই মিস্টার, কেমন লাগছে আমাকে? অন্তত সৌন্দর্য রাজকন্যা আপনি। আপনি এতটাই সুন্দর যে যেই সৌন্দর্যে আসক্ত হতে আমি বারবার জন্ম নিতে চাই। হঠাৎ করে কবি হয়ে গেলা নাকি?
ম্যাডাম শাড়ি আর কানে দুল, পায়েল আর আমার দেওয়া গিফটগুলো পরে আমার সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর লাগছিল তাকে। এখানে আসছেন কেন? এত কষ্ট করলাম আমি, আর আমাকে কেক খাওয়ালে না? আমার থেকে সামনে চলে যান। তোর জন্য কেকের বদলে স্পেশাল কিছু আছে। ম্যাডাম আমার খুব কাছে চলে আসে, নাকের সাথে নাক টাচ খাচ্ছে। আমি এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তার গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে এক করে দেয়। হারিয়ে গেলাম অজানা কোনো সুখের নেশায়। একটু পর ম্যাডাম আমাকে বলল, এবার খুশি তো? আর তুই এই শাড়ি কোথায় পেলি? কেন, ভালো না? আরে সেটা না, শাড়িটা অনেক সুন্দর, আর এরকম শাড়ি তো বর্তমান মার্কেটে পাওয়া যায় না। এটা আমার মায়ের শাড়ি, শুধু নিজের বউকে দিব বলো? এতদিন পর্যন্ত যত্ন করে রেখেছি। ম্যাডাম আমার কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর দিন সকালে ম্যাডামকে নিয়ে অফিসের সামনে গিয়ে অনেকগুলো গাড়ি দেখে আমি আর ম্যাডাম অবাক হলাম। অফিসে ঢুকে দেখালাম ম্যানেজারের সাথে ইভা এবং রাসেল চৌধুরী কথা বলছে। কাছে যেতেই রাসেল চৌধুরী বলতে থাকে, তোমার নামই শামীম? হ্যাঁ স্যার, আমার নাম শামীম। কেন স্যার? আমি চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো। এটা হবে না, সে শুধু এমনিই কাজ করবে এবং শুধু আমার সাথে থাকবে। ওই মেয়ে, তোমার সাহস দেখি কম না। তুমি জানো আমি কে? আমি চাইলে তোমার কোম্পানি লস করাতে পারি। ম্যাডাম কথার কোনো পাত্তা না দিয়ে মোবাইল হাতে নিয়ে কাকে জানি ফোন দিল। ফোন দেওয়ার 5 মিনিট পরই পুলিশ চলে আসে। পুলিশ এসে রাসেল চৌধুরীকে বলতে থাকে, আপনার সম্পর্কে অভিযোগ আছে, আপনি নাকি হুমকিমূলক কথা বলে ঝামেলা করতেছেন এখানে। রাজীব চৌধুরীকে আপনি চিনেন? উনি পাঠিয়েছে আমাদের। রাজীব চৌধুরী নাম শুনতেই রাসেল চৌধুরী অফিস থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে যায়। বাবা, সাধারণ এমন একটা ছোট্টখাটো কোম্পানির ভয়ে চলে আসলেন, আর ওই ছেলেকেই আমার চাই। এই মেয়ের পিছনে অনেক বড় হাত আছে। এখানে ঝামেলা করলে সমস্যায় পড়বো। তোমার কারণে আমি কোম্পানির ক্ষতি হতে দিতে পারি না। তোমাকে কিছু করতে হবে না, এবার যা করার আমি করব। তার কিছুদিন বাজারে গেলাম বাজার করতে। সন্ধ্যা হয় এইরকম সময় বাজার নিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ করেই 5-6 জন ছেলে পেছন থেকে আমাকে শক্ত করে ধরে একটা বোতল থেকে মুখে স্প্রে করে। তার 2 মিনিট পরেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরে চারিদিকে শুধু অন্ধকার বাদে কিছু দেখতে পাচ্ছি না। নড়তেই বুঝতে পারলাম হাত পা কিছু একটা সাথে বাঁধা। চারদিকে কাক আর হরেক রকমের পাখির কিচিরমিচির আওয়াজ, মনে হচ্ছে জঙ্গলে আছি। ঘণ্টাখানিক পরে রুমে কারো আসার আওয়াজ শুনলাম। রুমে আলো জ্বলতেই যাকে দেখলাম, অবাক না হয়ে রাগ হলো অনেক। আলো জ্বলতেই ইভাকেই দেখতে পেলাম। আমাকে এখানে বেঁধে রাখছেন কেন? পাগল নাকি আপনি? আমি আপনার কি ক্ষতি করছি? আমাকে কিডন্যাপ করে বেঁধে রাখছেন? ইভা আমার কথা কোনো কান্না দিয়ে রুম থেকে চলে গেল। একটু পরে আবার আসলো সাথে খাবার নিয়ে। আমার সামনে খাবার নিয়ে বসলো। মুখে লুকমা তুলতে আমি মুখ ঘুরিয়ে নিলাম। আগে বলেন, আমাকে এখানে আনছেন কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো, অন্য কারণ নয়। আমি আপনাকে ভালোবাসি না। কারো ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমাকে ছেড়ে দিন, আমি বাসায় চলে যাব। এখন থেকে ভালোবাসবে আমাকে, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেটা কখনোই সম্ভব না। আমি ম্যাডামকে ভালোবাসি। ওই মেয়ের মাঝে কি আছে যে আমার মাঝে নেই? ভুলে যাও, আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে দিন প্লিজ। ম্যাডাম মনে হয় পাগলের মতো খুঁজতেছে আমাকে। আর একবার ওই মেয়ের কথা বলে জানি মেরে ফেলবো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাপ্পড়ের জায়গাটা চুমু দিয়ে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমাকে খাবার খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলো, বাট আমি খেলাম না। বাধা অবস্থায় একদিন চলে গেল। এই একদিনের সময় মাঝে ইভা অনেক চেষ্টা করেছে খাবার খাওয়ানোর জন্য। আমি মোটেই খাবার মুখে নিতে চাই না। আধা মরা অবস্থা হয়ে গেছি না খেয়ে থাকতে থাকতে। মনে হচ্ছে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলছি। এদিকে ম্যাডাম পাগলের মতো খুঁজতেছে আমাকে। সে বুঝতে পারছে আমাকে ইভা কিডন্যাপ করেছে, কারণ ইভাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। রাজীব চৌধুরী এবং কারিমা এবং রাসেল চৌধুরী সবাই খুঁজতেছে আমাকে এবং ইভাকে। 5-6টা থানায় পুলিশদের ইনফর্ম করা হয়েছে খোঁজার জন্য, কিন্তু কোথাও কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এদিকে ইভা আমার অবস্থা দেখে কাঁদতে দেখে পুরা মরার অবস্থা হয়ে গেছে আমার। ইভা আমার কাছে এসে বলে, তোমাকে কি করলে খাবার খাবে? আমি ছটফট কণ্ঠে বললাম, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিব, বাট পালানোর চেষ্টা করতে পারবে না। ইভা আমাকে বাঁধন থেকে ছেড়ে দিল। আমি তার হাত থেকে খাবার নিয়ে রাক্ষসের মতো খেতে থাকি। পেট ভরে খাবার খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। ইভা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে।
ঘুম ভাঙতেই চারিদিকে অন্ধকার দেখলাম, শুধু অন্ধকার। আবছা আলোতে আমার পাশে কাউকে দেখলাম, বুঝতে পারলাম এটা ইভা। আমি ধীর পায়ে হেঁটে এখান থেকে বের হওয়ার রাস্তায় বের করতে থাকি। একটা জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে বুঝলাম মাটি থেকে অনেক উপরে আছি। দোতলা ঘর, কাঠ বাঁশ দিয়ে তৈরি বাড়ি। অন্ধকার মাঝে সিঁড়ি খুঁজে পেলাম। 2টা সিঁড়ি পের হতেই ধূপ করে পড়ে গেলাম। অনেক জোরে আওয়াজ হলো। হঠাৎ করে 3-4 জনের গলার আওয়াজ শুনে অনেক ভয় পেলাম। ভাবছিলাম এখানে শুধু ইভা আছে, কিন্তু তা নয়, এখানে আরও লোক আছে। আমি দাঁড়িয়ে অন্ধকার মাঝে দৌড় দিলাম। এদিকে ইভা আমাকে ধরার জন্য সবাইকে তাড়া দিতে থাকে। ইভা চিগলিয়ে সবাইকে কতবার বলেছি সজাগ থাকতে, সে যে কোনো সময় পালাতে পারে। আমি অন্ধকার স্পষ্ট বুঝতে পারলাম আমাকে ধরার জন্য আমার পিছু কেউ দৌড়াচ্ছে। আমি দৌড়ের গতি বাড়িয়ে ঝোপঝাড় অন্ধকার জঙ্গলের ভিতরের দিগন্তে দৌড়াতে থাকি। অনেকক্ষণ দৌড়ানোর পরে জোরে জোরে নিঃশ্বাস ফেলে মাটির উপরে শুয়ে পড়ি। এরপর আর কিছু মনে নাই। সকাল হতে খেয়াল করলাম চারদিকে গাছপালা, কোথায় আছি কিছু বুঝতেছি না। শোয়া থেকে উঠে জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করতে থাকি। এদিকে ম্যাডাম এবং রাজীব চৌধুরী, রাসেল চৌধুরী, বেশ কয়েকজন পুলিশ জঙ্গলের ভিতর ওই বাড়িটাকে ঘেরাও করে ফেলে। ইভা বাড়ি থেকে বের হতেই কারিমা তাকে উড়াধুরা থাপ্পড় ঘুষি চুল ধরে টানতে থাকে। বল শামীম কোথায়, না হলে আজকে তোকে মেরেই ফেলবো। কোথায় রাখছিস তাকে? পুলিশ এসে দুজনকে ছাড়িয়ে দেয়। একজন এসআই পুলিশ ইভাকে বলল, আমরা জানি আপনি শামীম নামে ছেলেটাকে কিডন্যাপ করেছেন। এখন কোথায় আছে সে বলেন আমাদের, না হলে আপনাকে রিমান্ডে নেওয়া হবে। সে আজ রাতে পালিয়েছে, তাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ম্যাডামও কাঁদতে থাকে। এই জঙ্গলের মাঝে কোথায় গেছে সে? যদি রাতে তাকে কোনো হিংস্র জন্তু আক্রমণ করে, যদি শামীমের কিছু হয়, আমি তোকে খুন করে ফেলবো। আমি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে আসলাম। কোনো মানুষ পশু কিছু চোখে পড়ছে না। এসব পাহাড়ের কাছাকাছি পাহাড়ি চাকমা, গারো, উপ অঞ্চলের মানুষদের বসবাস করতে দেখা যায়। তাই ভালো করে পাহাড়ের আশেপাশে কোনো মানুষ আছে কিনা খুঁজতে থাকি। এদিকে ম্যাডাম তার সাথে 2 জন লোক নিয়ে এবং পুলিশ জঙ্গলের মাঝে আমাকে খুঁজতে থাকে। আমি কাউকে দেখছি না, একটু হতাশ বোধ করছি নিজেকে নিয়ে। হঠাৎ করেই 5-6টা ছোট বাচ্চা চোখে পড়ল। হাতে এক ধরনের পাখি মারার যন্ত্র, গ্রাম্য ভাষায় গুলাল বলা হয়, থাকে। তাদেরকে চিগলিয়ে ডাকতে থাকি। বাচ্চাগুলো আমার ডাক শুনে আমার কাছে এক প্রকার দৌড়ে আসে। কাছে আসতে তাদেরকে বললাম এখান থেকে লোকালয়ে যেতে রাস্তা কই পাবো। ছেলেগুলো আমার কথা বুঝতে না পেরে ইশারা করে বলল তাদের সাথে আসতে। তারা নিজেদের মধ্যে কী ভাষায় কথা বলছে আমিও বুঝতে পারছিলাম না কিছু। তাদের সাথে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে অনেকটা উঁচুতে উঠলাম। সেখানে গিয়ে অবাক হলাম, সেখানে অনেক ঘরবাড়ি দেখলাম। কিছু মানুষ আমাকে দেখে আমার কাছে আসলো। একটা মুরব্বী আমার কাছে আসে। ওই ছোকরা, তুই এখানে কি? হ্যাঁ, আসলে জঙ্গলের পথে হারিয়ে ফেলছি, আমাকে যদি লোকালয় পৌঁছাতে সাহায্য করতেন। ও তুই পথ ভুল করছিস? কথাগুলো বলতে তার কষ্ট হচ্ছিল মনে হচ্ছে। চিন্তা করিস না, তোকে লোকালয়ে আগাই দিবনি। আমি হাসি দিয়ে ধন্যবাদ। এরপর মুরব্বির সাথে একটা বাসায় প্রবেশ করলাম। সেখানে মুড়ি খেতে দিল, সাথে নারকেল চিরা দিল খেতে। ক্ষুধা ছিল অনেক, তাই মুড়ি খেতে থাকি। মুড়ি খাওয়া শেষ করতে একটা কিশোরী মেয়ে কিছু ফল দিল, একটা মাটির হাঁড়িতে করে। ফলগুলো খেলাম অনেক মজা করে। এরপর সেখানকার লোকগুলোর সাথেই ঘুরতে থাকি। মুরব্বি বলছে আজকে নাকি লোকালয় পৌঁছানো সম্ভব না, রাত হয়ে যাবে, তাই কাল যেতে হবে। পাহাড়ি অঞ্চলে বিকাল হওয়া মানেই রাত হয়ে যাওয়া, তাই সেখানে মানুষ খুব ভোরে নিজেদের প্রয়োজনে কাজে লেগে পড়ে। বিকাল হয় এমন অবস্থা 5-6 জন পুলিশ এখানে আসতে দেখে অবাক হলাম। সবাই পুলিশকে দেখে বাড়ি থেকে বের হয়ে জড়ো হলো। আমি পুলিশের কাছে যেতেই, ওই মিয়া, আপনাকে জঙ্গল জুড়ে খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা বেহাল, আর আপনি এখানে। আমাকে দেখেই একটা পুলিশ ফোন করে ম্যাডামকে আমার কথা জানায়। লোকালয় পথ জানতে এখানে এসে পড়েছি। এরপর পুলিশ তাদের প্রধানকে এখানে আসতে বলে। এরপর একটা মুরব্বি আসে, কানে গলায় অনেক অলংকার পরিধান করা। পুলিশ তাকে বলে আমরা রাতটা এখানে থাকবো। মুরব্বি কিছু না বলে একটা লোকের সাথে কিছু কথা বলে চলে গেল। তার কিছুক্ষণ পর ম্যাডাম এসে আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে পাগলের মতো গালে, ঠোঁটে, গলায় চুমু দিতে থাকে। তুই ঠিক আছিস তো? আমি তাকে ছাড়িয়ে আমি ঠিক আছি। পুলিশগুলো একটা ঘরে থাকতে দিল। আমাকে আর ম্যাডামকে একটা ঘরের ছোট্ট রুমে থাকতে দিল। রাতে শুয়েছিলাম।
এমন সময় ম্যাডাম বলতে থাকে, তুই জানিস তোকে না পেয়ে আমি পুরো ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল এই জীবনে এর কোনো মূল্য নেই। তুই ছাড়া আমি সত্যিই একা পৃথিবীতে। তাকে বুকের সাথে আর একটু ভালোভাবে জড়িয়ে ধরে, এতটা ভালোবাসেন আমাকে? অনেক ভালোবাসি। গভীর রাতে ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির রিমিঝিমি শব্দ আর বুকের মাঝে ঘুমন্ত প্রিয়া মুহূর্তটা যেন অসীম সুখের দোলা দিচ্ছে হৃদয়ে। ভালোবাসা শব্দটা আসলে অদ্ভুত, কখনো আনন্দ আবার কখনো দুঃখ দিয়ে থাকে। সকালে ঘুম ভাঙতেই ম্যাডামকে পাশে না দেখে শোয়া থেকে উঠে বাইরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম ম্যাডাম বাচ্চাদের সাথে ডাব খাচ্ছে। আশেপাশে অনেক নারকেল গাছ আছে। বাচ্চারা ডাব পেড়ে দা দিয়ে কেটে উপরের একটা ছোট্ট ফোঁটো রেখে ম্যাডামকে দিচ্ছে খেতে। আমি ম্যাডামের কাছে গেলাম। আমাকে দেখে, নাও তুমি খাও। আমি হাতে নিয়ে খেলাম অনেক মিষ্টি পানি। অবশেষে বাচ্চাগুলোর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। লোকালয়ে এসে গাড়ি করে আমি আর ম্যাডাম বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। রাতে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরের আজানের শব্দে ঘুম ভাঙল। মসজিদে গিয়ে নামাজ আদায় করে চা বানিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডামকে ডেকে তুললাম। কারিমা উঠে গিয়ে ফ্রেশ হয়ে চা খেলো। এরপর দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে প্রবেশ করে দেখলাম আকাশ কেবিনের পাশে একটা অচেনা মেয়ে বসে কাজ করছে। মনে হয় নতুন জয়েন করছে। যদিও আকাশ এখনও আসেনি। আমি নিজের ডেস্কে বসতেই এমন সময় আকাশ অফিসে প্রবেশ করে। তার পিছু পিছু মিনহাও প্রবেশ করে। আকাশ নিজের ডেস্কে এসে বসে এমন সময় তার পাশে বসে থাকা মেয়েটা তার কাছে এসে, হাই, আমি মারিয়া। হাত বাড়িয়ে মিনহা রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। হাই, আমি আকাশ। আপনি কি নতুন জয়েন করেছেন? আমি নতুন জয়েন করেছি। আমাকে একটু হেল্প করবেন? একটা কাজ করতে পারছি না, যদি একটু দেখে দিতেন। অবশ্যই, কেন নয়। আকাশ মারিয়ার ডেস্কে গিয়ে মারিয়াকে কাজ বোঝাতে থাকে। সব ছেলেরাই এক মেয়ে দেখলেই আহ্লাদে বেড়ে ওঠে। খাড়াও, দেখাচ্ছি মজা, ছুটি হোক আজকে। আমি দুপুরে গিয়ে রান্না করে ম্যাডামের কাছে যাই। ম্যাডাম আমাকে, স্যারের এতক্ষণে গিয়ে আমার কথা মনে পড়লো। আমি খাবার তাকে বেড়ে দিয়ে হাত ধুয়ে নিজে খেতে থাকি। খাওয়া শেষ করতেই বাইরে কিছু একটা ভাঙার আওয়াজ শুনে ম্যাডাম আর আমি তাড়াতাড়ি করে বের হলাম। দেখলাম মিনহা আর সাবিহা একসাথে খাবার খাচ্ছে। তাদের পায়ের কাছে একটা গ্লাস ভেঙে পড়ে আছে। তাদের থেকে একটু দূরে মারিয়া আর আকাশ একসাথে খাবার খাচ্ছে। ম্যাডাম কিছু না বলে আবার চলে গেল। অবশ্য ব্যাপারটা বুঝতে পারছে ম্যাডাম, তাই হয়তো কিছু বলেনি। আকাশকে অন্য একটা মেয়ে পাশে রেখে মিনহা রেগে গ্লাসটা ভেঙেছে। আমি নিজের কেবিনে এসে বসে কাজে মনোযোগ দিলাম। এমন সময় মারিয়া আমার কাছে এসে, হাই, আমি মারিয়া। আমি শামীম। আপনি দেখি খুব চুপচাপ থাকেন, আর দুপুরে তো খাবার খেতেও দেখলাম না। হঠাৎ করে কই চলে গেলেন? আসলে আমার বউয়ের জন্য রান্না করতে বাসায় যেতে হয়। আপনার বউ আবার কে? সেটা তাহলে অনেক ভাগ্যবান, জামাইয়ের হাতে রান্না খেতে পারে। আর কেউ নয়, আপনার অফিসের বস ম্যাডাম। ওমা, তাহলে ম্যাডাম আপনার বউ? ম্যাডাম আমার বউ। আরও কিছুক্ষণ কথা বলে মারিয়া তার নিজের কেবিনে চলে যায়। অফিস ছুটি হতেই মিনহা অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে। আকাশ অফিস থেকে বের হতেই মিনহা তার কলার ধরে, চল আমার সাথে। আকাশ প্রথমে রাগ দেখাতে গিয়েও কেন জানি থমকে গেল। দেখলো মিনহার চোখে পানি। আকাশ কিছু না বলে মিনহার সাথে যেতে থাকে চুপচাপ। মিনহা রিক্সা করে আকাশকে নিয়ে একটা নদীর ধারে চলে আসে। একটা নীরব জায়গায় দাঁড়িয়ে বিকালে পড়ন্ত সূর্যের দৃশ্যের দিকে তাকিয়ে আছে দুজনে। একটা কথা জিজ্ঞাসা করব, ডিরেক্ট উত্তর দিবা। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তুই কি আমাকে ভালোবাসিস? আকাশ মাথা নাড়িয়ে না জানালো। মিনহা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যেতে থাকে। আকাশ পেছন থেকে হাতটা ধরতেই, ছাড় আমাকে, না হলে থাপ্পড় দিব। আকাশ কোনো কথা শুনলই না। হঠাৎ করেই ঠাস। ছাড় আমাকে। আকাশ থাপ্পড় খেয়ে মিনহাকে ছটকা মেরে জড়িয়ে ধরে শক্ত করে। মিনহা কিছুক্ষণ ছটফট করে ছুটার জন্য, একটু পরেই শান্ত হয়ে, আমাকে ভালোবাসো না? অনেক ভালোবাসি। বিয়ে করতে চাই তোমাকে। করবে বিয়ে আমাকে? করব, আমার কিছু কথা মেনে চললে। কি কথা?
মিনহা আকাশের বুকে কাছে হাতের আঙ্গুল গুনে গুনে দেখিয়ে, প্রথমে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, আর আমাকে কষ্ট দিবে না। আমাকে ভীষণ ভালোবাসতে হবে। আর আছে কোনো? আর কি থাকতে পারে? হ্যাঁ, বিয়ের পর অনেকগুলো বাচ্চা দিতে হবে। আমি দেবো কি করে? বাচ্চা তো দেয় মেয়েরা। মেয়েরা দেয়, বাট ছেলেদেরও। বলতে গিয়েও থেমে গেল। আচ্ছা বাদ দাও, এখন বলো তুমি আমার সব কথাতে রাজি কিনা? রাজি। কপালে আলতোভাবে চুমু দিল। এরপর দুজনে সন্ধ্যার রাস্তায় দুজনে হেঁটে চলছে বাড়ির উদ্দেশ্যে। আমি বাড়িতে এসে রেস্ট নিয়ে রান্না করে ম্যাডামের রুমে গেলাম। রুমে যেতেই ম্যাডামের কাছে এসে রেগে, যা বলবো তা করবি, না হলে কপালে খারাপ কিছু আছে। আরে চলেন আগে খাবার খাই। তোর খাওয়ার গুষ্টি গেলাই, আগে যেটা বলি সেটা কর। ওই চেয়ারটাতে গিয়ে বস। মনে মনে ভূতে ধরেছে নাকি আজকে আবার? চেয়ারে বসতেই ম্যাডাম আমার হাত পা চেয়ারের সাথে বাঁধতে থাকে। এই যে এসব কি করছেন? বাঁধছেন কেন আমাকে? বাধা শেষ হতেই কোমরে হাত দিয়ে ভিলেনের মতো দাঁড়িয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর একটা লাঠি হাতে নিয়ে নিজের এক হাত দিয়ে অন্য হাতে আস্তে করে বারবার বাড়ি দিয়ে ভাব নিচ্ছে আজকে আমাকে লাঠি দিয়ে পিটাবে। আমি ভয়ে ঢোক গিললাম। সত্যি সত্যি ভূতে ধরছে না তো? ম্যাডাম, আপনি আমাকে মারবেন নাকি? মেয়েদের সাথে কিসের কথা এত তোর? একবার কিডন্যাপ হয়েছিস, আবার কিডন্যাপ হবে নাকি? যেখানে যাস সেখানেই মাইয়া পটাস। বলেই একটা বাড়ি দিল। মা গো! ম্যাডাম কি শুরু করে দিলেন? আপনি দেখি সত্যি সত্যি মারছেন আমাকে। আমি কোন মেয়ের সাথে কথা বলছি? নতুন করে মেয়েটা জয়েন করলো, তুই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছস, আর মেয়েটাও দাঁত বের করে হাসছিল। মেয়ে নিচে থেকে আমার সাথে এসে কথা বলছে, তাতে আমার দোষ কোথায়? তাই বলে এত হেসে হেসে কথা বলতে হবে কেন? আজাইরা ঢং না করে ছাড়েন আমাকে। ম্যাডাম গিট খুলে দিয়ে ছাদের দিকে চলে গেল। যেখানে বাড়ি দিছে সেখানে হাত দিয়ে ডলতে থাকি। পুরা পাগল, এত জোরে বাড়ি দেয় কাউকে? দাগ হয়ে গেছে। আমি রাগ করে না খেয়ে গিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। অনেকক্ষণ শুয়ে মোবাইল চাপতে চাপতে পেটে ক্ষুধা লাগে অনেক। খাবারগুলো তো ম্যাডাম রুমে রেখে এসে পড়েছিলাম। আমি ম্যাডাম রুমে গেলাম, দেখলাম ম্যাডাম রুমে নাই। যেখানে খাবারগুলো রাখা ছিল সেখানেই পড়ে আছে। এই মেয়েটা বড্ড অভিমানী, কিছু বললে আকাশ অভিমান করে, তাও শুধু আমার প্রতি। ছাদে গিয়ে দেখি দাঁড়িয়ে এক মনে কোথাও তাকিয়ে আছে। খোলা চুলগুলো কোমর থেকে একটু উপরে ছড়িয়ে আছে। আমি কাছে গিয়ে, রুমে চলেন খাবার খাবো। ম্যাডাম আমার দিকে তাকালো। আমি স্পষ্ট খেয়াল করলাম চোখে পানি, মনে হয় কাঁদছে। আমি খাবো না, তুই যা এখান থেকে। আমি একটা ভাব নিয়ে চলে যাচ্ছিলাম, একটু গিয়ে ম্যাডাম পেছনে চুপি চুপি দাঁড়িয়ে রইলাম। দেখলাম ম্যাডাম কাঁদতেছে। আমি পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে, এটুকু ব্যাপার নিয়ে এত অভিমান কেন আপনার? ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ফ্লোরে গিয়ে বসে পড়লাম। যা এখান থেকে, তুই ওই মেয়ের কাছে যা, আমার কাছে আসবি না। আমি কান ধরে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ম্যাডাম ভেঙচি কেটে সামনের দিকে ঘুরে গেল। আমি গিয়ে আবার পেছন থেকে জড়িয়ে ধরে কি করতে হবে আমাকে? মহারানী রাগ ভাঙানোর জন্য ম্যাডাম ছুটার জন্য ছটফট করতে থাকে। আমি শক্ত করে ধরে পিঠের জামাহীন জায়গাটাতে চুমু দিলাম। ম্যাডাম একটু পর শান্ত হয়ে যায় আর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। আমি তাকে ছাড়িয়ে সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি কষ্ট পাবো এমন কথা কখনো বলবা না। আপনি দেখেন তো কি করছেন? বাড়ি দেওয়া জায়গাটা দেখিয়ে। সরি, আমি বুঝতে পারিনি। ক্ষত জায়গাটায় স্পর্শ করলো আমার দিকে তাকিয়ে। সরি, সত্যি আমি বুঝতে পারিনি। মেয়েদের থেকে দূরে থাকবা। চলেন এখন খাবার খেতে হবে, আমার অনেক ক্ষুধা। আমাকে কোলে করে নিয়ে যাও। দূর, আপনাকে পারবো না কোলে করে নিয়ে যেতে, আপনি অনেক মোটা। কি আমি মোটা? আর কিছু বলতে না দিয়ে কোলে তুলে নিলাম। মোটামুটি ভালোই ওজন। কোলে করে রুমে নিয়ে আসলাম। দুজনে একসাথে খাবার খেলাম। আমি নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আজানের শব্দে।
আজকে ম্যাডামকে নামাজ আদায় করতে বলবো। গুটি গুটি পায়ে হেঁটে ম্যাডাম রুমে গেলাম। ঘুম থেকে ডেকে তুললাম। ঘুম থেকে উঠে বসে টানা দিয়ে আবারও শুয়ে ঘুমিয়ে পড়ল। আবারও ডেকে তুললাম। এত সকালে ঘুম থেকে তুললা কেন? ঘুমাতে দাও। চলেন, নামাজ আদায় করবেন। মুসলিম আপনি, নামাজ আদায় করা ফরজ। কোনো রকম ধরে টেনে টুনে ওয়াশরুমে নিয়ে অজু করতে বললাম। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জামাটা পাল্টে আসি। ওকে, তাহলে অজু করে নামাজ আদায় করবেন। আমি মসজিদে গেলাম। আমি মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে ঢুকে দেখি বাড়িতে বেশ কয়েকজন লোক। চেহারা দেখে মনে হচ্ছে কোনো একটা বিষয়ে খুব চিন্তিত। দেখলাম ইভার বাবাও আছে। আমাকে দেখেই, বাবা, তুমি আমার সাথে একটু হাসপাতালে চলো। আমার মেয়ে তোমার কারণে বিষ খেয়ে ফেলেছে। সেন্স ফেরার পর থেকেই তোমাকে খুঁজছে। আঙ্কেল আমি পারবো না যেতে। আপনার মেয়ে আমাকে বেঁধে রেখে একদিন না খাইয়ে রাখছে। ম্যাডাম কাছেই দাঁড়িয়েছিল। বাবা প্লিজ চলো, মেয়েটা মনে হয় মরেই যাবে। একজন বাবা হিসাবে তোমার কাছে বলছি, প্লিজ। আমি কারিমার দিকে তাকালাম। আমাকে কিছু বলল না, উপরে তার রুমে চলে গেল। আমি ইভার বাবার সাথে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে ইভাকে কাছে গিয়ে, আপনার কি মাথায় সমস্যা আছে? আমি তো আপনাকে ভালো করে চিনিও না, ভালোবাসবো দূরের কথা, আর কখনো ভালোবাসতে পারবো না, কারণ আমি ম্যাডামকে ভালোবাসি। আর এসব কি বিষ খেলেন? মরে গেলে আপনার বাবা মায়ের কি হতো? আমিও তো ভালোবাসি আপনাকে অনেক। জীবন দিতে পারবো আমি আপনার জন্য। কেন অবহেলা করেন আমাকে? ভালোই তো বেসেছি শুধু আপনাকে। কথাগুলো কেমন জানি মনে আঘাত করলো আমাকে। আমি কিছু না বলে উঠে চলে আসছিলাম। সে সাথে সাথে আমার হাতটা ধরে বলল, আরও কিছু সময় এখানে থাকেন প্লিজ। আপনি কাছে থাকলে আমার অনেক ভালো লাগে। প্লিজ ক্ষমা করে দিন, আমি অসহায়, পারবো আপনাকে ভালোবাসতে। আমি ম্যাডামকে জীবনের চেয়েও ভালোবাসি, ক্ষমা করে দিন আমাকে। হাতটা ছাড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ম্যাডামকে কোথাও দেখলাম না, মনে হয় অফিসে চলে গেছে। আমিও অফিসে চলে আসলাম। অফিসে আসতেই পিয়ন এসে বলে গেল ম্যাডাম ডাকে। আমি ম্যাডামের কাছে গেলাম। বস এখানে, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। বসতেই ম্যাডাম বলল, আমরা বিয়ে করছি কবে? আমি কি জানি, আপনার যখন ইচ্ছা তখনই। তাহলে কাল তোর বাবাকে আসতে বল। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। এরপর দিন সকালে বাবা আসলো। বাবা আমার সাথে একটু কথা বলে ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা বলল। বিয়ের সকল আয়োজন এখানে হবে, আর বাসর ঘরে হবে গ্রামে, সেখানে যেতে হবে ম্যাডামকে। বিয়ের আয়োজনে সকলকে ইনভাইট করা হলো। বিয়েবাড়িতে পুলিশও ইনভাইট করা হয়েছে। আজ নিজের মধ্যে অনেক আনন্দ হচ্ছে। জীবনের প্রিয় মানুষটাকে আজ আপন করে পাবো। ম্যাডাম দেখি সব প্ল্যান করেই করতেছে। পুলিশও ইনভাইট করা হয়েছে যাতে কেউ ঝামেলা করতে না পারে। অবশেষে বিয়েটা খুব ভালোভাবেই হয়ে গেল। গ্রামে আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসায় এসে দেখি নিজের রুমটা অনেক সুন্দরভাবে সাজানো, ফুল দিয়ে। দুজনকে আমার কাকি জেঠিরা ধান দুর্বা ঘাস দিয়ে বরণ করেন। করে এগুলো গ্রামের কুসংস্কার। আজ এসব প্রথা গ্রামে চলে আসছে। আমি চৌকিতে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। ঘুম পাচ্ছিল অনেক। একটু হেলে শুতেই কখন ঘুমিয়ে পড়েছি মনে নাই। কেমনটা লাগে? আজকে আমার বাসর রাত, অথচ সে ঘুমাচ্ছে। ঠাস, ঘুম থেকে একটু নড়ে চড়ে উঠে বসলাম। গালে হাত দিয়ে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। অনেক সুন্দর লাগছিল তাকে। এখন কি ঘুমানোর সময়? আজকে আমাদের বাসর রাত। ম্যাডাম হঠাৎ করে খুব দ্রুত আমাকে বসা থেকে ধাক্কা মেরে শুয়াই দিল। এরপর আমার উপর বসে তার শরীর থেকে জামা খুলে নিচে ছুঁড়ে ফেলে দিল। কিছু সৌন্দর্যের উন্মুক্ত সৌন্দর্য থাকে, গভীর গোপনীয়তা। ম্যাডামের প্রতিটি গোপন সৌন্দর্যের অঙ্গ আমাকে গভীরভাবে আকৃষ্ট করছে। সত্যি কোনো কঠিন কারিগর খুবই নিপুণভাবে তৈরি করেছে তার দেহের প্রতিটি অঙ্গ। অসাধারণ আল্লাহর অসাধারণ সৃষ্টি। ঠোঁটের স্পর্শে আদরে আদরে অজানা সুখে নেশায় মেতে উঠেছি দুজনে।
ম্যাডাম খুব শক্তভাবে জড়িয়ে ধরে ঘন নিঃশ্বাস ফেলছে আর আমার বুকে, ঠোঁটে, গালে, ঘাড়ে বারবার চুমু দিচ্ছে। দুজনে কোনো আদিম খেলায় মেতে উঠেছি সুখের নেশায়। গভীর রাতে আমার বউ আর আমি বাইরে বের হলাম। আজকে অর্ধপূর্ণিমা। সুন্দর সাদা চাঁদটা কালো মেঘগুলো ঢেকে দিচ্ছে বারবার। সেও বারবার তাদের আড়াল থেকে নিজেকে বের করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিচ্ছে পৃথিবীর মানুষগুলোকে। বাইরে এসে একটা জায়গা, ম্যাডাম আমি পাশাপাশি বসলাম। ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে, তুই আমাকে এত ভালোবাসিস কেন? তোর কাছে আমার ভালোবাসার গুরুত্ব কতটুকু? আপনার মনে আছে একদিন আমার জ্বর হয়েছিল অনেক, তখন আপনি আমার সেবা করছেন। সেদিন থেকে ভীষণ ভালোবাসি আপনাকে। সেদিন আপনার মায়াবী চোখ দুটো খুব করে দেখেছি আমি। আমার মনে হচ্ছিল এই চোখ দুটোর দিকে তাকিয়ে সকল কষ্ট ভুলে থাকা যায়। তুই আপনি আপনি বলা বন্ধ করবি? মানুষ সামনে বললে খারাপ দেখাবে, কারণ এখন থেকে আমরা জামাই বউ। তুমি করে বলবা। আমি তো কখনো তুমি আবার কখনো তুই করে বলি তোকে। আচ্ছা এখন বল ভালোবাসার গুরুত্ব কতটুকু? তুই অনেক সুন্দর সাহিত্য বলতে পারিস। প্রাণ ছাড়া দেহ বাঁচে না, আর আপনি ছাড়া আমার দেহের আত্মা বাঁচবে না। কারণ ভিতরের অনুভূতি, অনুভব, স্বপ্ন, আশা সব কিছু আপনাকে ঘিরে। সো আপনি আমার জীবনের সব কিছু। আপনি একটা কথা রাখবেন, আমি আপনার কাছে থাকি আর না থাকি, কখনো আমাকে বাদে অন্য কোনো পুরুষ চিন্তা করতে পারবেন না। কেন, তুমি কি চলে যাবা? আগে কথা দাও। দিলাম। আমি শুধু তোমার হয়ে থাকবো এই জীবনে। গ্রামে 2 দিন থেকে ঢাকায় চলে আসি। তার কিছুদিন পর গোসল করছিলাম, এমন সময় ম্যাডাম, ওই দরজা খুল, আমিও গোসল করব। আপনি পরে কইরেন, আমি সেরে নিই। না, আমি এখন করব, দরজা লাথি দিয়ে। আমি দরজা খুলে দিলাম। সে সাথে সাথে কাপড় খুলতে থাকে তার শরীর থেকে। আমি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইলাম। তার পেটের নাভিটা অনেক সুন্দর লাগছিল। অজান্তেই নাভিতে হাত বুলাতে থাকি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দেয়। এভাবে দুজন দুজনের প্রতি গভীর ভালোবাসার মধ্য দিয়েই 3টা মাস চলে যায়। একদিন রাতে ম্যাডাম শুয়ে মোবাইল চাপছিল। হঠাৎ তার কাছে একটু ভিডিও আসে। এত রাতে কি আবার ভিডিও পাঠালো? ভিডিওটা টাচ করে ম্যাডাম যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ করে ম্যাডাম মনে হচ্ছিল সে জীবন্ত অবস্থাতেই মরে গেছে। মোবাইলটা ছুঁড়ে মারল, চুল ধরে চিৎকার করতে থাকে। কারণ ভিডিওটি ছিল ইভার সাথে আমার সেক্সুয়াল ভিডিও। ম্যাডাম চিৎকার শুনে আমিও ছাদ থেকে দৌড়ে রুমে যাই। গিয়ে দেখি হাউমাউ করে কাঁদতেছে কারিমা। আমি কাছে গিয়ে স্পর্শ করতেই ঠাস সমানে 4-5টা থাপ্পড় দিল। আই এম তো অবাক, আবুলের মতো দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এমন সময় হঠাৎ করে মোবাইল ফোন আসলো। রিসিভ করে কথা শুনতেই আমার ভিতরটা নাড়া দিয়ে উঠল। ফোনে বাবার মৃত্যুর কথা শুনে আর ম্যাডামের হঠাৎ এমন অবস্থা দেখে কিছু না বলে রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে গভীর রাত হয়ে যায়। এদিকে ম্যাডাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমি বাসায় এসে দেখি কেউ নাই, নিস্তব্ধ বাড়ি। বাবার লাশটা সাদা কাপড় দিয়ে ঢেকে মাটিতে শুয়াই রাখছে। জীবনে আপন বলতে বাবাই ছিল। মাকে দেখেনি কখনো। বাবাই অনেক কষ্ট করে আমাকে বড় করছে। পেছনে কথাগুলো মনে পড়াতে কষ্ট দুঃখে চিৎকার করে হাউমাউ করে কাঁদতে থাকি। এমনও সময় গেছে বাবা না খেয়ে থেকে আমাকে খাইয়েছে। কতই না পরিশ্রম করতে হয়েছিল শুধু খাওয়ার জন্য। সাধারণ মানুষগুলো বড্ড অসহায় এই পৃথিবীতে, যাদের শত স্বপ্ন আশা শুধু রাতের অন্ধকার আকাশেই দেখা যায়, বাস্তব জীবনে নয়। প্রিয় মানুষগুলো জীবন থেকে চলে গেলে শুধু কষ্টই দিয়ে যায় না, জীবনটাকেও দুমড়ে মুছড়ে দেয়। আজকে সে বাবাটাকেই হারালাম চিরতরে। চিৎকার শুনে কাকি, জিঠি, কাকারা সবাই চলে আসে। সবাই সান্ত্বনা দিতে থাকে আমাকে। গ্রামের মানুষগুলো মাঝে কেউ একজন বিপদে পড়লে, অসহায় হয়ে পড়লে তার পাশে সবাই এসে দাঁড়াবে। এটাই মনুষ্যত্বের পরিচয়। সকালে জানাজা পড়ে বাবাকে কবর দিয়ে আসলাম। ভাবলাম আজকে ঢাকায় যাব না, শরীরটা কেমন জানি করছে।
রাতে শুয়ে চিন্তা করছিলাম কিছু সময়ের জন্য কোথাও গেলে ম্যাডাম কতবার ফোন দিত, কত কি বলতো, অথচ আমি কালকে রাত থেকে তার পাশে নেই। এখনো পর্যন্ত একটা ফোন দেওয়ার প্রয়োজন বোধ মনে করলো না। নিজেই ফোন দিলাম। অনেকগুলো কল দেওয়ার পর রিসিভ করলো। রিসিভ করে, তুই ফোন দিছিস কেন? খাবার খাইছেন? আমি খাবার খাই আর না খাই তোকে জানতে হবে না, ফোন রাখ। ফোন কেটে দিল। হঠাৎ করে এইরকম ব্যবহার মানতে পারছি না। সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। বাসায় কেউ নেই মনে হয়, ম্যাডাম অফিসে চলে গেছে। আমি দুপুরে খাবার খেয়ে অফিসে গেলাম। সেখানে গিয়ে ম্যাডাম কেবিনে ঢুকে খাবার সামনে রাখতেই ছুঁড়ে ফেলে দিল। তাড়াতাড়ি আমার সামনে থেকে যা, কোনো কথা বলবি না। আমি মন খারাপ করে চলে আসলাম। হঠাৎ করে কি হলো তার? বাসায় এসে মনে মনে রাগ হলো আমার। বিকেলের দিকে ম্যাডাম বাসায় আসে। বিয়ে হওয়ার পর থেকে তার রুমেই থাকি। রুমে ঢুকে আমার কাছে এসে, ওই রুম থেকে বের হ। বের হব না, আগে বলেন আপনার হয়েছেটা কি? বের হ রুম থেকে। আমিও দিলাম থাপ্পড়, কথা নাই বার্তা নাই। হঠাৎ করে খারাপ ব্যবহার করবেন? কি পাইছেন আমাকে? জীবনে আপনাকে কেয়ার আর ভালোবাসা বাদে কখনো আঘাত করিনি, তাহলে আমার বেলাতে এই রকম অবিচার চলবে না। ম্যাডাম হঠাৎ করে পেটে হাত দিয়ে ওয়াশরুমে চলে যায়, গিয়ে বমি করতে থাকে। আমি গিয়ে মাথায় হাত বুলাতে থাকি। ম্যাডাম প্রেগনেন্ট, তাই মাঝে মাঝে বমি করে। ওয়াশরুম থেকে বের হয়ে তার মোবাইল থেকে একটা ভিডিও চালু করে মুখ ঘুরিয়ে আমার হাতে দিয়ে কাঁদতে থাকে। আমি ভিডিওটা দেখে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না, এটা কিভাবে সম্ভব। পরে ভিডিও ভালো করে খেয়াল করলাম, এটা কেউ নিখুঁতভাবে এডিটিং করছে। মাথাটা এমনভাবে লাগিয়েছে যেন ছেলেটা আমি। ছেলেটার বডির সাথে অনেক কিছু মিল নাই আমার বডির। বর্তমানে এরকম ঘটনা প্রায় ঘটে যাচ্ছে। ম্যাডাম হঠাৎ করেই চিৎকার করে, তুই এমন কেন করলি? এখনই চলে যাবে এখান থেকে। কাছে এসে থাপ্পড় মারতে থাকে পাগলের মতো। আর তোর বাচ্চা আমি পেটে রাখতে পারবো না, আমি নষ্ট করে দিব। এই মুহূর্তে চলে যাবি আমার জীবন থেকে, কোনো কিছুর অস্তিত্ব রাখবো না তোর। আমি ম্যাডামের পায়ে ধরে, প্লিজ আমার কারণে আমার বাচ্চাটাকে মাইরেন না। আমি কথা দিচ্ছি আমি আপনার জীবন থেকে চলে যাব, শুধু আমার বাচ্চাটাকে কিছু কইরেন না। কাঁদতে থাকি, তার পা ধরি। ম্যাডাম লাথি দিয়ে সরিয়ে, আমার ডিভোর্স চাই। পেয়ে যাবেন, শুধু আমার বাচ্চার কিছু ক্ষতি করবেন না, কথা দেন। ঠিক আছে, এখন গিয়ে ভুনা খিচুড়ি নিয়ে আয় তোর বাচ্চার আম্মুর জন্য। অনেকক্ষণ সময় লাগিয়ে ম্যাডামের জন্য ভুনা খিচুড়ি তৈরি করে নিয়ে আসলাম। তার সামনে প্লেটে করে খিচুড়ি নিয়ে দাঁড়াতেই, খাবারটা রেখে এখন আমার সামনে থেকে যা, তোকে দেখলে আমার ঘৃণা হয়। আমি নিজের রুমে চলে আসি। ভালোবাসা যতই গভীর হোক, যদি দুজনের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্ক বেশি দিন থাকে না। ভালোবাসার মাঝে থাকতে হয় দুজনের প্রতি গভীর সম্মান, শ্রদ্ধাবোধ আর বিশ্বাস। সকালে কারিমার সাথে অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর ম্যাডাম আসে। আমি তার সামনে দিয়ে হেঁটে ড্রাইভিং সিটে গিয়ে বসতেই, ওই তোর সাথে আমি গাড়ি করে যেতে পারবো না, তুই রিক্সা করে যা। আপনি প্রেগনেন্ট, গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারবেন। প্লিজ পেছনে বসে পড়েন। এরপর কিছু না বলে চুপচাপ গাড়িতে বসে পড়ে আমি গাড়ি চালিয়ে অফিসে নিয়ে আসলাম। ম্যাডাম গাড়ি থেকে নেমে অফিসে চলে গেল। আমি গাড়ি সেফে রেখে নিজের ডেস্কে গিয়ে বসলাম। এমন সময় আকাশ কাছে এসে একটা কার্ড দেয় হাতে। দেখলাম বিয়ের কার্ড। পরে দেখলাম আকাশ আর মিনহার বিয়ে। আমি হাসি দিয়ে, কংগ্রেটস। ভাই তাড়াতাড়ি চলে আসিস, তোকে আমার পাশে চাই। ওকে, চলে আসবো। বিয়ে কালই হবে, তাই যেতে হবে। মিনহা অফিসে সকল মেয়েদের ইনভাইট করেছে, আর আকাশ ছেলেদের। ডেস্কে বসে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। আমি বাড়িতে এসে রান্না করলাম। এরপর সাথে করে ম্যাডামের জন্য নিয়ে আসলাম। ম্যাডাম কেবিনে ঢুকে খাবার সামনে দিয়ে চলে আসছিলাম। ওই শোন, নেক্সট টাইম থেকে অনুমতি নিয়ে আসবি। একটু দাঁড়া, দেখি কি আনছিস। ম্যাডাম দেখলো ভাত আর মাছ তরকারি।
রাগী দৃষ্টিতে তাকিয়ে, জানিস আমি প্রেগনেন্ট, একটু রুচিসম্মত খাবার আনা গেছিল না? আচ্ছা যা, এখন এরপর থেকে ভালো কিছু রান্না করে আনবি। আমি চলে আসলাম। আকাশ আর মিনহাকে একসাথে খেতে দেখে তাদের কাছে না গিয়ে সাবিহার কাছে বসলাম। সাবিহার সাথে একটু কথা বলে খাবার খেয়ে নিজের ডেস্কে বসে কাজ করতে থাকলাম। অফিস ছুটি হওয়ার পর গাড়ির সামনে দাঁড়িয়ে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকি। দেখলাম ম্যাডাম, সাবিহা আর মিনহা, আকাশ একসাথে আসছে। আরে সবাই একসাথে? কিরে আকাশ, তোদের বিয়ের মার্কেট এখনো হয়নি? ভাই আমার হয়ে গেছে। মিয়া নাকি এখনও কাপড় কেনার বাকি আছে, তাই সাথে করে আমাকে নিয়ে যাচ্ছে। এরপর সবাই একসাথে করে মার্কেটে আসি। সবাই একজন আরেকজনের সাথে কথা বলে কাপড় চোপড় কিনতেছে। আমি মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে আছি। আমারও কিছু কাপড় কিনা দরকার। কিছু সময় খুঁজে একটা হালকা আকাশি রঙের শার্ট কিনলাম আর দামি একটা প্যান্ট কিনলাম। এরপর রাত 11টার দিকে বাসায় আসলাম। এরপর দিন সকালে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে বাইরে বের হতেই ম্যাডাম আমাকে দেখে, আবার কোন মেয়ের সাথে নষ্টামি করার জন্য সাজুগুজু করে বের হচ্ছিস? বিয়ে বাড়িতে যাচ্ছি আমি। এই জন্যই তো এত ভাব নিয়ে যাচ্ছিস, যাতে মেয়েদের সাথে লুচ্চমি করতে পারিস। মাথা নিচু করে মন খারাপ করে বাইরে চলে আসি। রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। ওই ভিডিওটা নিয়ে হাজার বোঝালো ম্যাডাম বুঝবে না, বিনিময়ে থাপ্পড় বাদে কিছু পাবো না। মেয়েরা চোখ দিয়ে দেখে, যেটা বিশ্বাস করে সেটা সহজেই মিথ্যা মানতে চায় না, বুঝতে চায় না চোখে দেখা সত্য মিথ্যা হতে পারে বা থাকতে পারে লুকানো কোনো চক্রান্ত বা ফন্দি। রিক্সা করে আকাশদের বাসায় আসলাম। বাসায় ঢুকে দেখলাম মোটামুটি অনেক মানুষ আছে। আকাশ আমাকে দেখে আমার কাছে এসে কাঁধে হাত রেখে সোফায় বসতে বলে একজনকে বলল আমাকে মিষ্টি দিতে। বেশ অনেকক্ষণ বসে থাকতেই দেখলাম আকাশ বিয়ের পাঞ্জাবি আর মুখে রুমাল দিয়ে রুম থেকে বের হলো। এরপর একসাথে মিনহাদের বাসায় আসলাম। বাড়ির সামনেই কালারিং কাপড় দিয়ে গেট বানিয়ে রাখছে, আর গেটের সামনেই টেবিলে রেখে দাঁড়িয়ে আছে অনেক মেয়ে, কোনো ছেলে নাই। দেখলাম ম্যাডামও আছে সামনে। সবাই মেকআপ করে আছে, সব আটা ময়দার সুন্দরী। আমি আর আকাশ একসাথে গিয়ে টেবিলের সামনে দাঁড়ালাম। আমাদের সাথে আরও অনেক ছেলে মেয়ে আছে। একটা মেয়ে বলল, দুলা ভাই আপনি চেয়ারটাতে বসেন। আকাশ সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ল। মেয়েটা কাটা চামচ দিয়ে একটা মিষ্টি মুখের সামনে ধরল। আকাশ যেই হা করে মুখে দিতে যাবে সাথে সাথে সরিয়ে নিল, আর সবাই হাসতে থাকে। আবার মুখের সামনে ধরতে আমি দ্রুত হাতটা ধরে আকাশের মুখে মিষ্টি তুলে দিলাম। মেয়েটা একটু রাগী দৃষ্টিতে তাকালো, কিন্তু মুহূর্তেই আবার হাসতে থাকে। আর ম্যাডাম কেমন একটা রাগের মাঝেই ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তারপরও তাকিয়েও না তাকানোর ভাব নিলাম। একটা মেয়ে সবাইকে উদ্দেশ্য করে, সবাই শুনেন আপনারা, গেট দিয়ে জামাইকে নিয়ে যেতে হলে টাকা দিতে হবে। সো টাকা পরিমাণ আমরা মুখে বলবো না। ওই যে গ্লাসে কিছু কাগজ আছে, এগুলো থেকে একটা তুলুন। যত টাকা আসবে তত টাকা দিতে হবে। আচ্ছা বুঝলাম, তাহলে পাশের গ্লাসটাতে কিসের কাগজ? মেয়েটা বলল, পাশের গ্লাসের কাগজগুলোতে কিছু প্রশ্ন লেখা আছে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে টাকার পরিমাণ থেকে অর্ধেক নেওয়া হবে, যদি না পারেন তাহলে টাকা আরও বেশি দিতে হবে। আমি আকাশকে বললাম গ্লাস থেকে কাগজ তুলতে। সে ইশারা করে বলল আমাকে তুলতে। আমি একটা কাগজ তুললাম, খুলে দেখলাম 50,000 টাকা। একটা মেয়ে থাবা দিয়ে কাগজটা হাতে নিয়ে, 50,000 টাকা দিতে হবে দিতে হবে। আকাশ আমাকে কানাকানি ফিসফিস করে। আরেকটি অপশন আছে টাকা কামানোর, যদি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারি, আর পারলে আরও দিতে হবে টাকা। বুঝে নে তুলব কিনা কাগজ। সে মাথা নাড়িয়ে তুলল কাগজ। আমি একটা কাগজ তুললাম। সবাই উকি দিতে থাকে কি প্রশ্ন। 3 অক্ষরের নাম তার, খাইতে লাগে তিতা, মাঝের অক্ষর বাদ দিলে খাইতে লাগে মিঠা। বলেন তো কী হবে? আমার মাথায় কিছু আসছে না।
আমাদের সাথে একটা ছেলে বললে এটা করল্লা হবে। আমরা সবাই চিগলিয়ে খুশিতে আমাদের উত্তর সঠিক। অবশেষে অনেক বিতর্কের পর 20,000 টাকা দিয়ে গেটে দিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। খাওয়া দাওয়া আরও অনেক অনুষ্ঠান আর বিয়ে হওয়ার কবুল বলতে বলতে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে। মেয়েরা কবুল বলার সময় এত ঢং কেন করে আমার মাথায় আসে না। এমন সময় ম্যাডাম কাছে এসে, আমার শরীর খারাপ করতেছে, আমাকে বাসায় নিয়ে চল। আমি বাইরে এসে একটা রিক্সা থামিয়ে একসাথে বসে বাসায় চলে আসলাম। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 4টি মাস চলে যায়। এই 4 মাসে ম্যাডাম হাজার অপমান আর অনেক থাপ্পড় পেতে হয়েছে। তবে ইদানিং কার সাথে যেন হেসে হেসে কথা বলতে দেখি, কিন্তু কার সাথে কথা বলে বুঝতে পারছি না। রাতে শুয়েছিলাম, হিসু করার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে ম্যাডামকে দেখতে গেলাম। ম্যাডামের পেট অনেক বড় হয়েছে, বাচ্চা হওয়ার দিনও কাছাকাছি চলে আসছে। তাই আমি খুব খেয়াল রাখি ম্যাডামের শত অপমান অবহেলার পর যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমি ম্যাডামের রুমের সামনে যেতেই ম্যাডাম ফোনে কথা বলতেছে। আরে কোনো চিন্তা করো না তুমি, আমি ডিভোর্স দিব না, শুধু বাচ্চা হওয়ার অপেক্ষা। বাবা তো ওর নামে সম্পত্তির অর্ধেক লিখে দিয়ে গেছে। বাচ্চার বিনিময়ে তার কাছ থেকে সকল সম্পত্তি নিয়ে নিব আর বিদায় করে দিব। কথাগুলো শুনে আমার চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে থাকে। রুমে এসে কাঁদতে থাকি। সত্যিই খুব কষ্ট হচ্ছে। যাকে এতটা ভালোবাসি তার কাছে এইরকম আশা করব মানা যায় না। খুব করে কাঁদতে থাকি। জীবন তখনই বিষাদময় হয়ে ওঠে যখন প্রিয় মানুষটার ভালোবাসার পেছনে যদি থাকে শুধু স্বার্থ। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। ভেবে নিয়েছি নিজের বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে যাব এই মানুষটার থেকে। একদিন রাতে ম্যাডাম খুব করে প্রসব বেদনায় ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ম্যাডামকে। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার কাছে এসে হাসি দিয়ে, আপনার স্ত্রী ও বাচ্চা সুস্থ আছে। বাচ্চা ছেলে না মেয়ে? আপনার মেয়ে বাচ্চা হয়েছে। আমি বাচ্চাটাকে দেখে অনেক আনন্দ হচ্ছে। অনেকটা তার মায়ের মতোই দেখতে হয়েছে। আমি বাচ্চাটা সযত্নে বুকে তুলে নিয়ে বাসায় চলে আসি। এরপর গ্রামের উদ্দেশ্যে একটা প্রাইভেট কার ভাড়া করে চলে আসতে থাকি। বাচ্চাটাকে কোলে দেখে ড্রাইভার বলতে থাকে, বাচ্চা চুরি করে নিয়ে আসছেন নাকি? চুরি করে নিয়ে আসছি, তবে আমার নিজের বাচ্চা। স্যার, আপনার কথা বুঝলাম না। নিজের বাচ্চা কেউ কি চুরি করে আনে? সে তুমি বুঝবে না। এদিকে ম্যাডাম জ্ঞান ফেরার পর থেকে পাগলের মতো বাচ্চা খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, আমার বেবি কই? আপনার বেবি মনে হয় আপনার স্বামী নিয়ে গেছে। ম্যাডাম চিৎকার করে কাঁদতে থাকে। কোথায় নিয়ে গেছে? সেটা আমরা বলতে পারবো না। আপনি এভাবে নড়াচড়া করবেন না, নাহলে পেটে ব্যথা করবে। আমার বেবি চাই। আমার বেবির চেহারাটাও দেখতে দিল না, বেঈমান কোথাকার। আমি আমার বেবি চাই, আমাকে বাসায় নিয়ে চলেন। আপনাকে এখন যেতে দিতে পারবো না। আজকে রেস্ট নিন, কাল চলে যাবেন। কারিমা বাচ্চা হওয়ার কথা শুনে রাসেলও দেশে ফিরে আসছে। আপনার মোবাইলটা একটু দিতে পারবেন? ম্যাডাম আমার মোবাইলে কল দেয়, বাট বন্ধ বলে। ম্যাডাম কান্না করতে থাকে। আমি গাড়িতে বসে বাচ্চার চেহারাটা দেখে মনটা কেমন শান্ত লাগছে। আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। শান্ত হয়ে ঘুমাচ্ছে আমার বেবিটা। আমি বাচ্চা নিয়ে বাসায় চলে আসি। ঘরে ঢুকতেই আমার বেবি চিৎকার করতে থাকে। আমি সান্ত্বনা দিতে থাকি, কাঁদে না বাবু, এই তো তোমার বাবা তোমার সাথে। মনে হয় ক্ষুধা লাগছে, তাই কাকির কাছে নিয়ে গেলাম। আরে তুই এমন ছোট্ট বাচ্চা কোথা থেকে নিয়ে আসছিস? আমার কাছ থেকে কোলে নিয়ে। বাচ্চাটার বুকে লাগছে মনে হয় অনেক। আরে রে 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 রে, কাঁদে না। এর মা কোথায়? তুই কি পাগল? এমন দুধের বাচ্চা নিয়ে আসছিস? বাচ্চাটার মায়ের দরকার দুধের জন্য। কয়েকদিন আগে তোর বোনের বেবি হয়েছে, আমি তার কাছেই বাচ্চা নিয়ে গেলাম। তুই বস এখানে। আমার শরীর খারাপ করতেছে, আমাকে বাসায় নিয়ে চল। আমি বাইরে এসে একটা রিক্সা থামিয়ে একসাথে বসে বাসায় চলে আসলাম। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 4টি মাস চলে যায়। এই 4 মাসে ম্যাডাম হাজার অপমান আর অনেক থাপ্পড় পেতে হয়েছে। তবে ইদানিং কার সাথে যেন হেসে হেসে কথা বলতে দেখি, কিন্তু কার সাথে কথা বলে বুঝতে পারছি না। রাতে শুয়েছিলাম, হিসু করার জন্য ওয়াশরুমে গেলাম।
ওয়াশরুম থেকে বেরিয়ে ম্যাডামকে দেখতে গেলাম। ম্যাডামের পেট অনেক বড় হয়েছে, বাচ্চা হওয়ার দিনও কাছাকাছি চলে আসছে। তাই আমি খুব খেয়াল রাখি ম্যাডামের শত অপমান অবহেলার পর যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমি ম্যাডামের রুমের সামনে যেতেই ম্যাডাম ফোনে কথা বলতেছে। আরে কোনো চিন্তা করো না তুমি, আমি ডিভোর্স দিব না, শুধু বাচ্চা হওয়ার অপেক্ষা। বাবা তো ওর নামে সম্পত্তির অর্ধেক লিখে দিয়ে গেছে, বাচ্চার বিনিময়ে তার কাছ থেকে সকল সম্পত্তি নিয়ে নিব আর বিদায় করে দিব। কথাগুলো শুনে আমার চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে থাকে। রুমে এসে কাঁদতে থাকি। সত্যিই খুব কষ্ট হচ্ছে। যাকে এতটা ভালোবাসি তার কাছে এইরকম আশা করব মানা যায় না। খুব করে কাঁদতে থাকি। জীবন তখনই বিষাদময় হয়ে ওঠে যখন প্রিয় মানুষটার ভালোবাসার পেছনে যদি থাকে শুধু স্বার্থ। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। ভেবে নিয়েছি নিজের বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে যাব এই মানুষটার থেকে। একদিন রাতে ম্যাডাম খুব করে প্রসব বেদনায় ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ম্যাডামকে। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার কাছে এসে হাসি দিয়ে, আপনার স্ত্রী ও বাচ্চা সুস্থ আছে। বাচ্চা ছেলে না মেয়ে? আপনার মেয়ে বাচ্চা হয়েছে। আমি বাচ্চাটাকে দেখে অনেক আনন্দ হচ্ছে। অনেকটা তার মায়ের মতোই দেখতে হয়েছে। আমি বাচ্চাটা সযত্নে বুকে তুলে নিয়ে বাসায় চলে আসি। এরপর গ্রামের উদ্দেশ্যে একটা প্রাইভেট কার ভাড়া করে চলে আসতে থাকি। বাচ্চাটাকে কোলে দেখে ড্রাইভার বলতে থাকে, বাচ্চা চুরি করে নিয়ে আসছেন নাকি? চুরি করে নিয়ে আসছি, তবে আমার নিজের বাচ্চা। স্যার, আপনার কথা বুঝলাম না। নিজের বাচ্চা কেউ কি চুরি করে আনে? সে তুমি বুঝবে না। এদিকে ম্যাডাম জ্ঞান ফেরার পর থেকে পাগলের মতো বাচ্চা খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, আমার বেবি কই? আপনার বেবি মনে হয় আপনার স্বামী নিয়ে গেছে। ম্যাডাম চিৎকার করে কাঁদতে থাকে। কোথায় নিয়ে গেছে? সেটা আমরা বলতে পারবো না। আপনি এভাবে নড়াচড়া করবেন না, না হলে পেটে ব্যথা করবে। আমার বেবি চাই। আমার বেবির চেহারাটাও দেখতে দিল না, বেঈমান কোথাকার। আমি আমার বেবি চাই, আমাকে বাসায় নিয়ে চলেন। আপনাকে এখন যেতে দিতে পারবো না। আজকে রেস্ট নিন, কাল চলে যাবেন। কারিমা বাচ্চা হওয়ার কথা শুনে রাসেলও দেশে ফিরে আসছে। আপনার মোবাইলটা একটু দিতে পারবেন? ম্যাডাম আমার মোবাইলে কল দেয়, বাট বন্ধ বলে। ম্যাডাম কান্না করতে থাকে। আমি গাড়িতে বসে বাচ্চার চেহারাটা দেখে মনটা কেমন শান্ত লাগছে। আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। শান্ত হয়ে ঘুমাচ্ছে আমার বেবিটা। আমি বাচ্চা নিয়ে বাসায় চলে আসি। ঘরে ঢুকতেই আমার বেবি চিৎকার করতে থাকে। আমি সান্ত্বনা দিতে থাকি, কাঁদে না বাবু, এই তো তোমার বাবা তোমার সাথে। মনে হয় ক্ষুধা লাগছে, তাই কাকির কাছে নিয়ে গেলাম। আরে তুই এমন ছোট্ট বাচ্চা কোথা থেকে নিয়ে আসছিস? আমার কাছ থেকে কোলে নিয়ে। বাচ্চাটার বুকে লাগছে মনে হয় অনেক। আরে রে 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 রে, কাঁদে না। এর মা কোথায়? তুই কি পাগল? এমন দুধের বাচ্চা নিয়ে আসছিস? বাচ্চাটার মায়ের দরকার দুধের জন্য। কয়েকদিন আগে তোর বোনের বেবি হয়েছে, আমি তার কাছেই বাচ্চা নিয়ে গেলাম। তুই বস এখানে। আমি কাকি, আমার বেবি কই? তোর বেবি তোর বোনের কাছে। তুই এরকম দুধের বাচ্চা নিয়ে কি করবি? বাচ্চা একটু পর পর দুধ খাওয়ানো লাগবে, তাই আনিনি সাথে করে। দেখ, তুই এই দুধের বাচ্চা তার মায়ের কাছে নিয়ে যা, বাচ্চাটার মায়ের দরকার। কাকি সেটা কখনো সম্ভব না। কি বলবো বুঝতেছি না, তাই মিথ্যা বলতে থাকি। এই বাচ্চা মেরে ফেলবে। বাচ্চা মায়ের কাছে নিয়ে গেলে সে অনেক বড় কাহিনী, পরে বলবো। এখন অনেক ক্ষুধা লাগছে। যদি আরে এভাবে বলিস কেন? আমি তো তোর মায়ের মতোই। আমি খাবার খেয়ে আমার বেবিকে দেখার জন্য কাকির সাথে তার মেয়ের কাছে গেলাম। দেখলাম আমার মেয়েটা ঘুমোচ্ছে, তার বাচ্চা পাশে। আমি কাকি আর বোনকে বললাম আমার বাচ্চাটাকে বড় করতে যদি একটু সাহায্য করতেন। আমি এটা আমার বাচ্চা আর এর জীবন বাঁচাতেই এর মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে আসছি। এরপর তাদের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। কাল আমার খোঁজে কেউ আসলে বলবেন আমি নেই এখানে, আর আমার বাবা মারা গেছে। তারা আমার কথাতে রাজি হলো। রাতে শুয়ে কারিমার কথা মনে পড়তেই চোখ থেকে পানি ঝরতে থাকে। জীবন অদ্ভুত, কখন কি হবে তাও কেউ বলতে পারবে না। কিছু মানুষ খুবই নিষ্ঠুর হয়, যারা নতুন আনন্দে অর্থাৎ নতুন কারোর মাঝে অতীত আনন্দ ভুলে যায় অতীতের পথ চলা মানুষটাকে।
হৃদয় থেকে মুছে নেয় প্রিয় মানুষটার কেয়ারগুলো, তার দুষ্টুমিগুলো, চোখে তৈরি করে নেয় নতুন কোনো মানুষের প্রতিবিম্ব। ধীরে ধীরে ভুলে যায় সেই মানুষটাকে। আর অন্যদিকে অতীতের ভালোবেসে যাওয়া মানুষটা তাকে কিছুতেই ভুলতে পারে না। তার মায়াভরা মুখখানি দেখার জন্য মানুষটা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। হয়তো মানুষটা সবার মাঝে কাঁদতে পারে না, কিন্তু রাতের স্বপ্নগুলো তাকে কাঁদায় অতীতের প্রিয় মানুষটাকে ফিরে পেতে। হৃদয় আলপনা আঁকে কষ্টের অনুভূতি। ম্যাডাম আর রাসেল একসাথে হসপিটালে থেকে বাসায় আসে। বোনের বাচ্চা হারানো আর্তনাদ যেন আমার প্রতি তার অসীম রাগ হয়ে উঠেছে রাসেলের। ম্যাডাম তার রুমে এসে দেখে তার খাটের উপর কিছু কাগজ পড়ে থাকতে দেখলো। হাতে নিয়ে দেখলো ডিভোর্স পেপার আর সম্পত্তির দলিল, আর সাথে একটা চিরকুট খুলে পড়তে থাকে। স্বপ্নের আকাশে উড়ে বেড়ানো ভালো লাগার স্বপ্নগুলো একসময় তিক্ততার অনুভূতি হয়ে ওঠে জীবন পথে। এর কারণ হয়তো আমরা নিজেই বা জীবনের আপন মানুষগুলো। চিরকুটে হাতে নিয়ে পড়তে থাকে, চলে গেলাম আপনার জীবন থেকে অনেক দূরে, ভালো থাকবেন আপনি। 2টা লাইন শুধু লেখা ছিল। ম্যাডাম অশান্ত হয়ে কাঁদতে থাকে। পরে আমার খোঁজে গ্রামে আসে, কিন্তু পাইনি আমাকে। পুরা ঢাকা শহর খুঁজে দেখছে, কোথায় মিলেনি আমাকে। শহর থেকে জীবন অভ্যস্ত হয়ে গেছে, শহরে থেকে জীবনটা অভ্যস্ত হয়ে গেছে, তাই ভালো লাগছে না গ্রাম। কিন্তু আমাকে যে থাকতেই হবে নিজের মেয়েটার জন্য। একটু বড় হলেই আবার বন্ধুদের সাহায্যে গ্রামে একটা সাধারণ ব্র্যাক স্কুলে চাকরি পেলাম। মাসে 12,000 টাকা দিবে। চাকরি কনফার্ম করে বাসায় আসলাম। বাসায় আসতেই কাকি, আরে তোর মেয়ের নামটাই রাখা হলো না, তুই একটা নাম দে, সেটাই তোর মেয়ের নাম দিব। আমি অনেক ভেবে বললাম রাহিমা সুলতানা বলে ডাকবেন। মায়ের নামের সাথে মিল রেখে রাখলাম। কাকি একটা হাসি দিয়ে চলে গেল। গ্রামে থেকেই বছর পেরোতে থাকে, কিন্তু আমার মন টানে ইট পাথরের শহরে। দেখতে দেখতেই 3টা বছর চলে যায়। আমার মেয়েটাও এখন হাঁটতে পারে আর কথাও বলতে পারে, বাট স্পষ্ট ভাষায় নয়। এদিকে কারিমা তার বাচ্চা হারানোর বেদনা আর আমাকে না দেখার যন্ত্রণা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তার ভাই রাসেল বোনের এমন অবস্থা দেখে দেশেই থেকে যায়, আর বিদেশ যায়নি। 3 বছর পর আবারও শহরে থাকার জন্য সিদ্ধান্ত নিই। ছোট্ট মেয়েটাকে নিয়ে শহরের উদ্দেশ্যে যেতে থাকি। গ্রামের বন্ধুদের সাহায্যেই ঢাকা একটা বাসা ম্যানেজ করে রেখেছি। নিজের মেয়েকে নিয়ে সেখানকার উদ্দেশ্যে যাচ্ছি। চিরচেনা শহরটা যেন খুব করে আপন মনে হয়। এই 3 বছরে কারিমাকে কখনো দেখিনি, কিন্তু একটা মুহূর্তের জন্য তাকে ভুলে থাকতে পারিনি। শহরে এসে একটা জবের জন্য কতখানি ঘুরলাম, বাট কোথাও কাজ পাচ্ছি না। একদিন রাত করে ফোনে মেয়ের সাথে কথা বলে বাসায় ফিরছি। আব্বু তাড়াতাড়ি বাসায় আসো, আমার একা ভালো লাগে না। আব্বু এখনই চলে আসবো, তুমি বসে টিভি দেখো। এমন সময় রাস্তা থেকে একটু দূরে পরিত্যক্ত জায়গা থেকে কারো চিৎকারের আওয়াজ শুনে অবাক হলাম। এক প্রকার দৌড়ে গেলাম। দেখলাম একটা ছেলে একটা মেয়ের সাথে জোরাজোরি করছে। তার সাথে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন ছেলে। এখন সেখানে গেলে নিশ্চিত মাইর খেতে হবে, আর মেয়েটা বিপদে সাহায্য না করে এখান থেকে চলে যাওয়াটা কাপুরুষের লক্ষণ। চিন্তায় পড়ে গেলাম, এখন কি করব। পকেটে হাত দিয়ে বাঁশি হাতে নিলাম। মেয়ের জন্য এক প্রকার বাঁশি কিনছিলাম, এখন এটাই কাজে লাগানো যাক। আমি নিজেকে একটু লুকিয়ে বাঁশিতে ফু দিতে থাকি, যাতে পুলিশ ভেবে চলে যায়। দেখলাম ছেলেগুলো এক প্রকার দৌড়ে কোথাও পালিয়ে গেছে। আমি মেয়েটার কাছে গেলাম। সে আমাকে দেখে চমকে ওঠে, আর আমি তাকে দেখে অনেক রাগ হলো। সেটা আর কেউ না, ইভা। দেখলাম তার শরীর প্রায় উলঙ্গ, জামা টেনে ছিঁড়ে ফেলছে ছেলেটা। তোর মতো মেয়ের সাথে এরকমই হওয়া উচিত। জীবনে কি পেয়েছিস আমার জীবনটাকে নষ্ট করে? তোর জন্য আমার মেয়ে আজ মাহীন। আমার সুন্দর জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস। কথাগুলো বলে এক প্রকার কাঁদতে থাকি। কাঁদতে কাঁদতে শরীর থেকে শার্ট খুলে তার হাতে দিয়ে পেছনে ফিরে চলে আসছিলাম। ইভা দৌড়ে এসে আমার পায়ে পড়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক খুঁজেছি মাপ চাওয়ার জন্য। আমি তাকে লাথি মেরে ফেলে দিয়ে তোর কোনো কথা শুনতে চাই না। ইভা আবার আমার কাছে এসে, প্লিজ একটিবার আমার কথাগুলো শোনো, অন্তত কারিমার জন্য। আমি দাঁড়িয়ে গেলাম। আমি অনেক দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত।
একাধিক ছেলের সাথে মেশার কারণে বাঁচবো কতদিন জানি না। আমার ফেক ভিডিওর কথা কারিমাকে বলে দিয়েছি। তারপর থেকে কারিমা তোমাকে পাগলের মতো অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। সে এখন মানসিকভাবে অসুস্থ, সাধারণ একটা রুমে বন্দি হয়ে থাকে, পড়ে থাকে, কারোর সাথে কথা বলে না। এর জন্য আমি দায়ী। প্লিজ আমাকে মাফ করে দাও। আর তোমাকে অনেক খুঁজেছি আমি, মাপ চাওয়ার জন্য। কারোর জন্য খারাপ কিছু করতে চাইলে তার কখনো ভালো হয় না, খারাপই হয়। এরপর বাসায় চলে আসি। রুমে ঢুকতেই কোমরে হাত দিয়ে আমার মেয়েটার রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোলে নিয়ে, সরি, এই নাও তোমার জন্য বাসি, ছোট্ট বাচ্চা চকলেট। বাসিতে রাগ অভিমান শেষ। আজ মনটা হাহাকার করছে কারিমাকে দেখার জন্য। কখনো ভাবিনি এইরকম হবে। আমি তো ভেবেছিলাম হয়তো নতুন কারো মাঝে খুশিতে আছে। এখন দেখি আমার জন্য নিজেকে পৃথিবীর মানুষগুলো থেকে গুটিয়ে নিয়েছে। ভাবলাম কাল যাব ওকে দেখার জন্য। মনের ছটফট আর দুশ্চিন্তা, আমি নিজেই পাগল হয়ে যাব না হলে। এরপর দিন সকালে কারিমা বাসার সামনে দাঁড়াতেই দারোয়ান এক প্রকার দৌড়ে বাসার দিকে চলে গেল। এরপর তার সাথে রাসেল আর সাথে একটা মেয়ে দৌড়ে আসে। আমি আমার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম গেটের সামনে। রাসেল আমার কাছে এসে জড়িয়ে ধরে, ভাই, আমার বোনটা দিন দিন মরে যাচ্ছে, চলো এবার কথা বলো। যেন তার মুখ থেকে বের হইতে চাইছে না, অনেক বড় একটা চাপা কষ্টে বলছে কথাগুলো যেন তার মুখ থেকে বের হতেই চাইছে না, অনেক বড় একটা চাপা কষ্টে বলছে কথাগুলো। আমি মেয়েটাকে কোলে নিয়ে বাসায় প্রবেশ করি। আমার কাছ থেকে রাসেল রাহিমাকে কোলে নেয় আর অনেক কিছু বলতে থাকে। আমি ধীর পায়ে হেঁটে কারিমার রুমের সামনে গেলাম। রুমে ঢুকে দেখলাম অন্ধকার। রুমটা অন্ধকার বানিয়ে রাখছে। লাইট অন করে যা দেখলাম তা যেন নিজের ভিতরটা কষ্টে ফেটে কান্না আসছে। যেই মানুষটাকে এতটুকু অবহেলা করিনি, আজ তার এইরকম অবস্থা দেখে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। চোখগুলো গর্তে চলে গেছে, কালো দাগ পড়ে গেছে চোখের নিচে, চাপা ভেঙে গেছে, এলোমেলো চুল যেন পাগলের মতো দেখাচ্ছে। শরীরটা অনেক শুকিয়ে গেছে। আমাকে দেখে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে দুহাতে গালে ধরতেই ভয়ে ছিটকে সরে গেল। দেখো আমাকে, আমি চলে আসছি, আমি তোমার জান পাখি। জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমার থেকে ছুটতে চাইছে, আরও শক্ত করে ধরে, প্লিজ এমন করো না, আমি সইতে পারছি না আর, ক্ষমা করে দাও আমাকে। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি। কিছুক্ষণ পর বাচ্চা কণ্ঠে, আবার চলে যাবে না তো আমাকে ছেড়ে? এবার চলে গেলে আমি মরে। বলতে যাবে, আমি মুখ হাত দিয়ে আটকে দিলাম। আমার চোখের পানি আলতোভাবে মুছে দিয়ে ঠোঁটে চুমু দিল। হঠাৎ করে আমার বুকে ঘুষি মারতে থাকে। তুমি অনেক পচা, আমার বাচ্চাকেও নিয়ে গেছো। আমি কান্না করে দিলাম। আসলে অনেক কষ্টে ছিল মেয়েটা। আমি ঠোঁটে গালে চুমু দিয়ে, ক্ষমা করে দাও আমাকে। আমার মেয়ে কই? নিচে তোমার ভাইয়ার কাছে। দৌড়ে নিচে গিয়ে মেয়েকে কোলে নিয়ে পাগলের মতো কপালে গালে চুমু দিতে থাকে। আমার মেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কারিমার দিকে। সে কোল থেকে নেমে আমার কাছে এসে, বাবা, এটা কে? তোমার মা বলতেই রাহিমা দৌড়ে গিয়ে কারিমার কোলে ওঠে, দুগালে চুমু দিয়ে। আম্মু, তুমি এতদিন কই ছিলে? জানো মা, বাবা আমাকে একা রেখে কোথায় চলে যায়। আমার একা থাকতে ভালো লাগে না। এখন থেকে তুমি আমার সাথে থাকবা। কারিমা খুশিতে, আমি এখন সব সময় তোমার সাথে থাকবো। প্রতিটি স্বার্থহীন মায়ের ভালোবাসা অতৃপ্ত, যার ভালোবাসার অপূর্ণতা সত্যি অনেক কষ্টের। আমার মেয়েটাকে যেন আজ অনেক খুশি দেখতেছি। রাসেল আমার কাছে এসে, এটা হচ্ছে আমার বউ, পরিচয় করিয়ে দিল। এরপর সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলাম খাবার খেতে। অনেক ভালো লাগছে আজ অনেক দিন পর সবাই একসাথে খেতে দেখে। আমি বসা থেকে উঠে মেয়ের পাশে গিয়ে লোকমা তুলে খাবার খাওয়াতে থাকি। তুমি বসে খাও গিয়ে, আমি খাওয়াবো আমার মেয়েকে। নাম কি রাখছো আমার মেয়ের? রাহিমা সুলতানা। একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে মেয়েকে খাওয়াতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমি কারিমার রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাসেল এসে, ভাই আমি অফিসে গেলাম। ওকে। রাসেল রুম থেকে বের হতেই রাসেলের বউ, আমার বউ আর রাহিমা তিনজনে একসাথে আমার সামনে এসে, চলেন লুডো খেলবো। তোমরা তিনজন খেলো। চারজন খেলবো, না হলে একটা খালি পড়ে থাকবে। চলেন। এরপর নিচে গিয়ে চারজনে ফ্লোরে বসে খেলতে থাকি। আমার মেয়ে মারলেই ছক্কা ওঠে। আমি কয়েকবার কেটে দিয়েছি তার গুটি। যতবার কাটছি
ততবারই বাবা শুধু আমারগুলোই চোখে দেখে রাগ করে। আমি হাসতে থাকি। এমন সময় মোবাইলে কল আসে। ক্ষমা করে যতটা স্বস্তি আর আনন্দ পাওয়া যায় তা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না। যে ক্ষমা করতে জানে সে মন থেকে সুখী মানুষ। তবু মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসাগুলো শেষ করে দিচ্ছে। কলটা আননোন নাম্বার, তাই ফোন রিসিভ করে হ্যালো, কে বলতেছেন? আমি পুলিশ, আপনার নামে খুনের অভিযোগ আছে, তাড়াতাড়ি চলে আসেন। সাথে ঠিকানাও বলে দিল। আমার ভয়ে বুকটা ধুকধুক শব্দটা বেড়ে গেল। কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, তোমরা খেলো, আমাকে এক জায়গায় যেতে হবে, কিছুক্ষণের মধ্যে চলে আসব। আমি পুলিশের ঠিকানা অনুযায়ী বাসে উঠলাম। দেখলাম ইভাদের বাড়ি। বাড়িতে মানুষ নেই, তবে পুলিশ আছে। পুলিশ এসে সাথে করে একটা রুমে নিয়ে গেল। গিয়ে দেখলাম ইভা ফাঁসিতে ঝুলে আছে। ভয়ে বুকটা ধুক করে উঠল। কি ভয়ঙ্কর দৃশ্য! জিহ্বা মুখ থেকে বেরিয়ে ঝুলে আছে, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম, কানে রক্ত লেগে আছে। এরপর পুলিশ লাশটাকে নিচে নামালো। স্যার, এটা হয়তো আত্মহত্যা করেছে, কোনো খুন নয়। আপনার কাছে প্রমাণ আছে এটা খুন নয়? ডিএনএ রিপোর্ট জানা গেছে, লাশে আপনার শার্ট এবং চুল পাওয়া গেছে। আমি কাল রাতে পুরা ঘটনা বললাম। বিশ্বাস করলো না। মনে মনে রাগ হচ্ছিল ইভার প্রতি। শালি মরেও আমাকে আবার বিপদে ফেলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ দেখলাম টেবিলের উপর একটা কাগজ। আমি গিয়ে হাতে নিয়ে পড়লাম। দেখলাম স্পষ্ট ভাষায় লেখা, আমার মৃত্যুর পেছনে কেউ দায়ী নয়। এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি নিজ থেকে চলে যাচ্ছি। আমি পুলিশকে দেখালাম। কিভাবে বুঝবো এটা ওই মেয়ের লেখা? স্যার, এখানে আরও খাতা ডায়েরি আছে, চাইলে মিলিয়ে দেখতে পারেন। স্যার, আমি চলে যাই। এত তাড়া কেন? একটু থাকেন আমাদের সাথে। আপনাদের সাথে কিছু সময় না থেকে যদি জঙ্গলে বাঘ, হিংস্র পশুর সাথে থাকতে বলে, আমি সেখানে থাকতে রাজি আছি, কিন্তু আপনাদের সাথে নয়। ওই বাল পাকনামি না করে যা এখান থেকে। আমি তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। বাসায় আসতেই, তুমি কই গেছো? ইভা সুইসাইড করেছে, তার লাশ দেখতেই গেছি। কারিমা অবাক হয়ে, হায় আল্লাহ, এ কি করলো? এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কাঁধে হাত রেখে একসাথে রুমে চলে আসলাম। কারিমা রুমে এসে কাপড়টা ভাঁজ করে আলমারিতে রাখছে। রাহিমা কই? ভাবির সাথে। আমার কাছে আসো। কারিমা গুটি গুটি পায়ে হেঁটে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। বসো আমার পাশে। আমি চোখের নিচে কালো দাগগুলো স্পর্শ করে, কি করেছো নিজেকে? এখন থেকে বেশি করে খাবা আর ঘুমাবা। আমি একজন ছেলে যার বউ রান্না করতে পারে না, শুধু খেতে পারে। আমি শুধু খেতেই পারি। গালে চুমু দিয়ে আমি চুলে হাত দিয়ে, চুলের এমন অবস্থায় কেন? জট লেগে আছে। খুব কাছে যেতে শরীর থেকে হালকা ভাবসা গন্ধও পাচ্ছি। শরীর থেকে গন্ধ আসে কেন? গোসল করিনি অনেকদিন। চলো এখন গোসল করবে খাটাস একটা। আমি কারিমাকে বাথরুমে ঢুকিয়ে ভাবির কাছ থেকে শ্যাম্পু কন্ডিশনার নিয়ে আসলাম। মিস জামা খুলেন। সে লজ্জায় মাথা নিচু করে জামা খুলতে থাকে। আমি ঠোঁটে দ্রুত চুমু দিয়ে, লজ্জা পেতে হবে না। শ্যাম্পু লাগিয়ে মাথাটা ভালো করে ধুয়ে দিলাম। পুরা শরীরে ভালো করে সাবান মাখালাম। তারপর পানি দিয়ে পরিষ্কার করে বললাম জামা পরতে। সে জামা পরে বেরিয়ে গেল। আমি গোসল করে ভাবির কাছে গিয়ে দেখলাম কারিমা মাথায় তেল দিয়ে দিচ্ছে আর রাহিমা ঘুমোচ্ছে। বইয়ের জন্য দেখি 1 মিনিটও একা থাকতে পারেন না। এতদিন থেকেছেন কিভাবে? আমি আমার মেয়ের জন্য আসছি। আমি নালু ভাইয়ের মতো বউয়ের পাগল না, বলেই নিজের রুমে চলে আসলাম। কিছুদিন পর রাতে কারিমা মেয়েকে পড়ানোর জন্য বিছানা মাঝখানে আসান ধরে বসেছে। আমিও কারিমার কাছে গিয়ে গা ঘেঁষে বসলাম। কোনো ডিস্টার্ব করবা না, আমার মেয়েকে পড়াবো। আম্মু বলো তো, অতে আম 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 পাকা খেতে মজা। আম্মু বলো সরিয়াতে আব্বু। আব্বু দেয় আম্মুকে চুমু। কারিমা গেলে চুমু দিলাম। আমার মেয়েও হাসছে। এখান থেকে গেলাম। আমি রুম থেকে বাইরে চলে আসলাম। ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি, তাই রাস্তায় বেরিয়ে একা একা হাঁটতে থাকি। এমন সময় আকাশের সাথে দেখা, তার কোলে একটা বাচ্চা আর সাথে মিনহা। আমাকে দেখে, আরে শামীম, কেমন আছিস? কোথায় উদা হয়ে গেছিলি? বাসায় চলে যাও, আমি কিছুক্ষণ পর চলে আসবো। আমি আর আকাশ রাস্তায় হেঁটে একটা দোকানে এসে বসি। তারপর অনেক কথা কইছিলাম, কিভাবে ছিলাম ইত্যাদি ইত্যাদি। আমার সাথে অভিমান করে এখনো বাসায় আসছে না মনে হয়। মোবাইল ফোন আসতে রিসিভ করে, বলো।
তুমি অভিমান করে বাসায় আসছো না নাকি? আরে না, অভিমান করবো কেন, কিছুক্ষণ পর চলে আসবো, রাখ ফোন। আকার সাথে আরও কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম। এরপর রুমে ঢুকতেই কারিমা টেবিলে বসে কি জানি লিখছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরে, কি করেছো তুমি? এমন সময় ভাবির গলা কুকরিয়ে সবাই খেতে আসেন, আমি সাথে সাথে ছেড়ে দিলাম। ওই আবার জড়িয়ে ধরো, আমার ভালো লাগছে। চলেন খাবার খাবো। এরপর একসাথে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। রাইমা ঘুমাচ্ছে। কাল থেকে আমি অফিসে জয়েন করবো, বাড়িতে আজারে থাকতে ভালো লাগে না। আপনি যদি অনুমতি দেন আমি একটা স্কুলে শিক্ষকতা করব, শুধু বাচ্চাদের ক্লাস নিব। তাহলে তো রাহিমা একা পড়ে যাবে। আরে না, ভাবি আছে তো। ঠিক আছে, কোনো ঝামেলা যদি না হয় কারিমার বুকের উপরে শুয়ে। ঝামেলা কেন হবে? আপনি অফিসে থাকবেন, মেয়ে স্কুলে, আর আমার বোরিং লাগবে না বুঝি? তুমি তো অফিসে কাজ অনেক ভালো পারো, তাহলে অফিসে জয়েন করো, আমার সাথে থাকতে পারবা। রাহিমাকে না হয় আমি স্কুলে দিয়ে এবং নিয়ে আসবো। ওকে, আপনি আবার মানুষের সুবিধার নয়, সারাক্ষণ মেয়েদের সাথে কথা বলতে পারেন, তার চেয়ে ভালো অফিসেই কাজ করা। তার মানে আমাকে পাহারা দেওয়ার জন্যই? পাহাড় কেন বলো? আমি আমার প্রিয় মানুষটাকে শুধু আমার কাছে রাখতে চাই। কারিমা আজকে অনেক বড় চাঁদ উঠেছে, চলো ছাদে যাই। ছাদে উঠে দেখলাম রাসেল তার বউর সাথে রোম্যান্স করছে। ভাবি এসব এখানে না, রুমে গিয়ে করেন। ভাবি লজ্জায় দ্রুত ছাদ থেকে নিচে চলে গেল, সাথে রাসেলও। আমি বসতেই কারিমা আমার কোলে বসলো। আজকে চারটা অনেক সুন্দর, একটা গান শোনাও না। আমি হিরো আলমের ভক্ত, এর একটা গান বলি, তোমার মন ছুঁয়ে যাবে। থাক, বলতে হবে না। হিরো আলম গান শুনলে আমার রোমান্টিক মুড চলে যাবে, তার চেয়ে ভালো একটা রোমান্টিক সাহিত্য কবিতা বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। যদি থাকো হৃদয় জুড়ে, থাকবো তোমার পাশে। যদি আঁকড়ে রাখো বুকে, ছেড়ে যাব না দূরে। যদি রাখো হাতটি ধরে, কাজল আঁখির মাঝে থাকবো জোরে। যদি পাই তোমার ঠোঁটের স্পর্শ, তাহলে শুধু বেঁচে থাকবো তোমারই জন্য। যদি ভালোবাসি কথাটি বলো একবার, মরতে পারি তোমারই জন্য হাজারবার। যদি বলো যাবে না ছেড়ে, থাকবো তোমার নিঃশ্বাস জুড়ে। অনেক সুন্দর বলেছেন। রিমা চোখ বন্ধ করে কিসমি। আমি তার কাঁপা কাঁপা গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে আঁকড়ে নিলাম। আমার মাথার পেছনে চুলগুলো খামচে ধরে ঠোঁট দুটো চুষতে থেকে, সাথে আমিও। আমি তাকে কোলে নিয়ে রুমে এনে বিছানায় শুয়ে দিলাম। এরপর উপরে উঠে চুমো দিতে থাকি। ওই আমাকে আপনার উপরে দেন, আপনি অনেক ভারী, চেপে যাচ্ছি আমি। আমি তাকে ঘুরিয়ে আমার বুকে তুললাম। এটা আবার কোন সংবিধানে লেখা আছে ছেলের উপরে থাকতে হবে? দূর, কথা বলো না, আর কোনো শব্দ করবে না, না হলে আমার মেয়ে জেগে যাবে। কারিমা রাগী দৃষ্টিতে তাকিয়ে, শব্দ না করে কিভাবে? দূর, আর জানতে হবে না, জানতে হলে বিয়ে করেন।